ঠিক আছে, আমি তাহলে একটু স্টার্ট করি। হ্যাঁ, তো আপনাদের গত ক্লাসে আমি যতটুকু পর্যন্ত পড়াইছিলাম সেটা হচ্ছে যে কম্পোজিট কন্ডাক্টর পর্যন্ত পড়াইছিলাম, তাই না? ইন্ডাকটেন্সের অতটুকু পর্যন্ত পড়াইছিলাম। তো আজকে একটু জাস্ট একটু হালকা রিক্যাপ করে আমরা একটু পড়াতে চলে যাব। একটা মিনিট, আমি একটু এটা ওপেন করি। আচ্ছা, আমরা যতটুকু পর্যন্ত পড়ছিলাম দেখেন, আজকে একটু মোটামুটি একটু বড় টাইপের ক্লাস হবে। হ্যাঁ, আমি একটু আহ, আগে নর্মালি যে একটু তাড়াতাড়ি যাব, তো একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো দেখেন যে আহ, আমরা যতটুকু পর্যন্ত পড়াইছি, দেখেন আমরা পড়ছিলাম হচ্ছে উম, এক মিনিট, হয়ে গেল, হ্যাং করছে, একটা মিনিট, পিডিএফটা। আচ্ছা হ্যাঁ, এই যে এই পর্যন্ত আমরা পড়ছিলাম, আবার চলে গেছে। আপনারা কি পিডিএফটা দেখতে পাচ্ছেন না চলে গেছে? স্যার আসছিল, আসার পরে চলে গেছে। আচ্ছা, এখন আসছে স্যার। হ্যাঁ আসছে, বাট স্যার আমি দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি ক্লিক করছি, একটা মিনিট। আচ্ছা, আমরা দেখেন এটা পড়ছিলাম যে কম্পোজিট কন্ডাক্টর পড়ছিলাম, এবং লাস্ট পর্যন্ত পড়ছিলাম হচ্ছে বান্ডেল কন্ডাক্টর এই পর্যন্ত, তাই না? আমরা এতটুকু পর্যন্ত পড়ছিলাম। তো এখন দেখেন যে কম্পোজিট কন্ডাক্টরের যে রুলস গুলো আছে, সেই মানে এখানে যে সূত্র, এটা আমাদের খুব থিওরি, যেটা এই থিওরির মাধ্যমে আমাদের সেটা ম্যাথমেটিক্স দেখার কথা ছিল। তো এই ম্যাথমেটিক্সটা দেখলে হচ্ছে যে আমাদের এই থিওরিটা মোটামুটি আরো ক্লিয়ার হবে। তো আমরা হচ্ছে যে একটু থিওরিটা এটা একটা ম্যাথমেটিক্স দেখবো, ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে একটা ম্যাথমেটিক্স দেখবো। তো এই ম্যাথমেটিক্স এর পিডিএফটা আমি গুগল ক্লাসরুমে আপলোড করে দিব পরে, সমস্যা নাই। বাট আমি কোশ্চেনটা লিখি, কোশ্চেনটা লিখে আমি হচ্ছে যে একটু বর্ণনা করার চেষ্টা করি। তো ফার্স্ট একটু কোশ্চেনটা লিখে দেখেন, আপনারা একটু দেখেন তার সাথে সাথে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন, এই কোশ্চেনের সাথে একটা ফিগার থাকবে। তো ফিগারটা আমি একটু আঁকছি, দেখেন। স্যার আজকে কি আমাদের এক্সাম ছিল স্যার? না, এক্সাম ছিল না, ওটা নেক্সট ক্লাসে।
আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখেন। এখানে কি বলছি যে ওয়ান সার্কিট অফ এ সিঙ্গেল ফেজ লাইন, এখানে যে আমাদের সিস্টেম যেটা সেটা হচ্ছে সিঙ্গেল ফেজের সিস্টেম, সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন লাইন, যেখানে বলছে যে ইজ কম্পোজড অফ 3 সলিড 0.25 সেন্টিমিটার রেডিয়াস ওয়্যারস। এখানে তার মানে কি দেখেন, বলছে যে the single phase transmission line is composed of 3 solid wires, যেখানে আমার রেডিয়াস হচ্ছে 0.25। এর মানে কি দেখেন, এখানে আমরা দুইটা সাইড লিখছি না, একটু খেয়াল করে দেখেন, একটা সাইড এক্স এবং একটা সাইড ওয়াই, তাই তো? ম্যাথটা একটু ভালো করে খেয়াল করেন। এখানে দুইটা সাইড আছে, একটা হচ্ছে সাইড এক্স এবং আরেকটা হচ্ছে সাইড ওয়াই। আমার সাথে রেসপন্স করতে হবে ম্যাথটা, ঠিক আছে? এই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখেন সাইড এক্স এবং এটা হচ্ছে সাইড ওয়াই, এবং বলছে যে এখানে আমাদের যেহেতু দুইটা সাইড, এই ওয়াইড সাইডটা হচ্ছে রিটার্ন সার্কিট। তো এখানে একটা বলছে যে ওয়ান সার্কিট অফ এ সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন লাইন ইজ কম্পোজড অফ 3 সলিড 0.25 সেন্টিমিটার রেডিয়াস ওয়্যার। তার মানে আমাদের এই যে সাইড এক্স যেটা আছে, সেই সাইড এক্স এ আমার তিনটা সলিড ওয়্যার আছে। যে দেখেন, এই একটা যেটা আমরা বলতেছি এ, আর এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে কি সি। বুঝা গেছে? এবং এদের প্রত্যেকটা রেডিয়াস হচ্ছে 0.25 সেন্টিমিটার। ওকে। জি এবং স্যার। বলছে দা রিটার্ন সার্কিটটা হচ্ছে যে সাইড ওয়াই। এই সাইড ডি ওয়াই, আর ই। হ্যাঁ, এখানে হচ্ছে যে কম্পোজড অফ 0.5 সেন্টিমিটার রেডিয়াস ওয়্যার। এখানে রিটার্ন সার্কিট মানে হচ্ছে সাইড ওয়াই, এবং এই সাইডে বলে দেওয়া আছে যে দুইটা আমার ওয়্যার আছে, এই ডি এবং ই, এবং এই দুইটা ওয়্যার আমার প্রত্যেকটা রেডিয়াস হচ্ছে 0.5 সেন্টিমিটার রেডিয়াস, এবং প্রত্যেকটা সমান। এখানকার রেডিয়াস এ বি সি, এই ওয়্যারের আমার রেডিয়াস হচ্ছে 0.25 সেন্টিমিটার, আর ডি এবং ই যে কন্ডাক্টর, সেই কন্ডাক্টর রেডিয়াস হচ্ছে 0.5 সেন্টিমিটার রেডিয়াস। এবং বলছে যে অ্যারেঞ্জমেন্ট যেটা, সেটা আমার যে ফিগার, এই যে ফিগারটা, এটা ফিগারটা শো করা আছে। ফাইন্ড দি ইন্ডাকটেন্স ডিউ টু দ্য কারেন্ট ইন ইচ সাইড। কারেন্টের কারণে যে আমার ইন্ডাকটেন্সটা প্রত্যেকটা সাইডে তৈরি হবে। এখানে আমার কয়টা সাইড আছে? দুইটা সাইড, সাইড এক্স এবং হচ্ছে সাইড ওয়াই। সাইড ওয়াই। এরকম প্রত্যেকটা সাইডের আমার হচ্ছে ইন্ডাকটেন্স বের করতে হবে, মানে আমার এলএক্স বের করতে হবে এবং এলওয়াই বের করতে হবে। প্রত্যেকটা সাইডের আমরা বের করলাম। এবং বলছে ইন্ডাকটেন্স অফ দ্য লাইন, এই যে দুইটা, এই যে এখানে সাইড এক্স এবং সাইড ওয়াই মিলে যে একটা লাইন তৈরি হয়েছে, এই লাইনের টোটাল ইন্ডাকটেন্স আমার বের করতে হবে। বুঝা গেছে কোশ্চেন? জি স্যার। আচ্ছা, আমরা যখন কম্পোজিট কন্ডাক্টরে দেখেন, এখানে যখন আমরা বের করছিলাম কম্পোজিট কন্ডাক্টর, যখন থিওরিটা দেখছিলাম, ওই থিওরিটা একটু রিক্যাপে আনতে হবে। এখন দেখেন, আমরা যখন টোটাল ইন্ডাকটেন্স বের করছিলাম, তখন কি ওই প্রত্যেকটা সাইডের ইন্ডাকটেন্স বের করে তারপরে টোটাল মানে প্রত্যেকটা সাইডের ইন্ডাকটেন্স বের করে আমরা কি করছিলাম, প্রত্যেকটা ওই যে কন্ডাক্টর বা স্ট্র্যান্ড যেটা বলেন, প্রত্যেকটা স্ট্র্যান্ডের আমরা ইন্ডাকটেন্স বের করছিলাম। দেন সবগুলা স্ট্র্যান্ডের ইন্ডাকটেন্স যদি আমরা যোগ করি, তাহলে আমরা একটা সাইডের ইন্ডাকটেন্স বের করতে পারছি। দেন প্রত্যেকটা সাইডের ইন্ডাকটেন্স যদি আমরা যোগ করি, দেন টোটাল আমরা ইন্ডাকটেন্স পাবো। তার মানে দেখেন, এখানে আমাকে সাইড আছে হচ্ছে দুইটা, তাই না? সাইড হচ্ছে আমাদের কয়টা? দুইটা। এটা হচ্ছে এক্স সাইড এবং এটা হচ্ছে কত? ওয়াই সাইড। তাহলে আমাকে বলছে যে এল এক্স বের করতে হবে, মানে ইন্ডাকটেন্স এক্স সাইড ইন্ডাকটেন্স, এবং এল ওয়াই সাইডের হচ্ছে আমার ইন্ডাকটেন্স বের করতে হবে, এবং টোটাল যে লাইন সেটার ইন্ডাকটেন্স বের করতে হবে। টোটাল লাইনের ইন্ডাকটেন্স যদি আমরা ধরি এল, টোটাল লাইনের ইন্ডাকটেন্স যদি আমরা ধরি এল, তাহলে সেক্ষেত্রে কি হবে, কয়টা সাইড আছে? দুইটা। তার মানে দুইটা সাইডের ইন্ডাকটেন্সের যোগফল হবে টোটাল লাইনের ইন্ডাকটেন্স। ঠিক আছে? ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন দেখেন, আমরা যদি ইন্ডাকটেন্সের জেনারেল সূত্রটা দেখি, ইন্ডাকটেন্সের আমরা ওই যে দেখেন, আমরা আগে প্রমাণ করছিলাম, আগের লেকচারটা ভালো করে দেখবেন যদি মনে না থাকে। সেক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করে দেখি, আমরা টোটাল ইন্ডাকটেন্স যেটা বের করে ফেলছিলাম, টোটাল ইন্ডাকটেন্স মানে ভালো করে খেয়াল করেন যে ইন্ডাকটেন্সের যে বেসিক যে সূত্র, সেটা ছিল L ইকুয়ালস টু 2 ইনটু যে কোনো সাইডের ইন্ডাকটেন্সের যে বেসিক যে সূত্রটা ছিল, সেটা ছিল 2 ইনটু 10 টু দি পাওয়ার -7 লন, এখানে আমরা বলি জিএমডি ডিভাইডেড বাই জিএমআর। ঠিক আছে? এখন এই জিএমডি কে আমরা অনেক সময় বলে থাকি যে এই জিএমডি টিকে না লিখে আমরা অনেক সময় ডিএম লিখে থাকি, আর জিএমআর কে অনেক সময় আমরা ডিএসও লিখে থাকি। ঠিক আছে? মানে জিএমডির জায়গায় আমি ডিএম দিয়েও বলতে পারি,
জিএমআর এর জায়গায় আমি ডিএস দিয়ে বলতে পারি, মানে 2 × 10⁻⁷ ln জিএমডি বাই জিএমআর, অথবা 2 × 10⁻⁷ ln ডিএম বাই ডিএস। ডিএম মানে হচ্ছে জিএমডি আর ডিএস মানে হচ্ছে জিএমআর। এখন দেখেন আমাকে বলছে যে এক্স সাইডের আমরা হচ্ছে যে প্রত্যেকটা সাইডের এখন আমরা ইন্ডাকটেন্স বের করব। তো এখন দেখেন, যদি এটাকে তো আমরা বললাম এটাকে জিএমডি বলতে পারি, জিএমডি কে আমরা ডিএম বলি, জিএমআর কে আমরা ডিএসও বলতে পারি। আচ্ছা গেল। এখন দেখেন তাহলে আমরা যদি এক্স সাইডের ইন্ডাকটেন্স বের করি এক্স, তাহলে সেটা হবে এই সূত্র থেকে আসবে, সেটা হচ্ছে 2 × 10⁻⁷ 2 × 10⁻⁷ ln এখানে হচ্ছে যে জিএমডি বাই জিএমআর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক্স সাইডের জন্য। ঠিক তেমনি এলও এর জন্য হবে 2 × 10⁻⁷ ln জিএমডি বাই জিএমআর। দেন এভাবে এইভাবে এই সূত্রটা ইউজ করে যদি আমি এলওয়াই বের করতে পারি, দেন এলএক্স এবং এলওয়াই যোগ করলে আমরা টোটাল লাইনের ইন্ডাকটেন্সটা পেয়ে যাব। ঠিক আছে, স্যার এল ওয়াই এর সেম সূত্র স্যার। হ্যাঁ, বাট জিএমডি এবং জিএমআর আমার প্রত্যেকটা সাইডের জন্য আলাদা আলাদা করে বের করতে হবে। কিভাবে বের করবো এটা দেখাবো। জাস্ট এটা তো কমন ফর্ম, তাই না, যে জিএমডি বলে থাকি আমরা। এখানে এক্স মানে হচ্ছে যে এক্স সাইডের ইন্ডাকটেন্স আমরা বের করব, এবং 2 × 10⁻⁷ ln জিএমডি বাই জিএমআর। অবশ্যই এক্ষেত্রে আমার হচ্ছে জিএমডি এবং জিএমআর বের করে নিতে হবে। ঠিক আছে, জিএমএমডি গুলা সেম হয় বাট জিএমআর গুলা ডিফারেন্ট হয় প্রত্যেকটা সাইডের। কেন হয় আমি এটা ক্যালকুলেশন করলে বুঝতে পারবেন। তাহলে দেখেন ফার্স্টে আমরা তাহলে যদি এলএক্স এর এক্স এর জন্য আমরা বের করতে চাচ্ছি, এলএক্স এক্স সাইডের জন্য আমরা বের করতে চাচ্ছি। এখন দেখেন এক্স সাইডের জন্য এক্স সাইড, ঠিক আছে, এক্স সাইডের জন্য আমরা বের করব, এবং প্রথমে আমরা তাহলে এক্স সাইডের জন্য কি বের করতে চাচ্ছি, জিএমডি। এখন দেখেন আমরা যখন আগের ক্লাসে পড়ছিলাম তখন আমি বলছি যে জিএমডি মানে কি, মানে জিএমডি মানে যে অন্যের সাথে তুলনা, তাই না, অপরের সাথে। আর জিএমআর হচ্ছে যে নিজেদের মধ্যে তুলনা। তো দেখেন ওই যেভাবে আমি থিওরিটা শিখাইছিলাম যে সূত্রগুলো কিভাবে লিখতে হয় ওইভাবে লিখতে হবে। তাহলে দেখেন আমি যদি এখন জিএমডি বের করতে চাই, ঠিক আছে, জিএমডি কে আমরা ডিএমও বলতে থাকি, তো আমরা ডিএম এখানে জিএমডি বের করব। জিএমডি জিএমডি কে আমরা কি বলতে পারি, এটা সমান সমান আমার হচ্ছে ডিএমও, মানে একই জিনিস বোঝায়, সমান দিয়ে লিখলাম। এখন দেখেন কিভাবে সূত্রটা লিখবো। জিএমডি মানে হচ্ছে জিএমডি কিভাবে ক্যালকুলেট করবো, যে আমার যে নিজেরটা অপরের সাথে আমরা তুলনা করতে হবে। এখানে আমরা কোন সাইড তুলনা করতেছি, এখানে দেখেন আমরা বলতেছি এক্স সাইডের জন্য, তাই না, তার মানে এখন যেহেতু এক্স সাইডের জন্য তুলনা করতেছি, তার মানে এক্স সাইড হচ্ছে আমাদের নিজেদের সাইড, এবং অপর সাইডটা হচ্ছে কি তাহলে ওয়াই সাইড। ঠিক আছে, এখন দেখেন কিভাবে করব। এখানে আমার এক্স সাইডে কয়টা কন্ডাক্টর আছে, এক্স সাইডে আমার এক্স সাইডে দেখেন ভালো করে দেখেন, দুইটা কেমনে, বি সি, তিনটা কন্ডাক্টর আছে, এবং ওয়াই সাইডে আমার কয়টা কন্ডাক্টর আছে, দুইটা। তাহলে 3 এবং 2 গুণ করলে কত হয়, 6। তাহলে 6 লিখবো, 6 রুট ওভার। দেখেন এখন কি করব, আমি বলছি যে জিএমডি অবশ্যই অপরের সাথে তুলনা করতে হবে। এখন দেখেন এক্স সাইডের জন্য, তাহলে এক্স সাইডে আমার প্রত্যেকটা স্ট্র্যান্ডে চিন্তা করতে হবে, তাহলে এ থেকে আমার ডি এর দূরত্ব কত সেটা দেখতে হবে। তাহলে এ থেকে তাহলে হচ্ছে দেখেন এ থেকে ডি এর দূরত্ব কত সেটা, তাহলে ডি এ ডি, তারপর এ থেকে আমার ই এর দূরত্ব কত সেটা, তাহলে ডি এ ই। ঠিক আছে, ঠিক তেমনি ভাবে দেখেন এটা তো আমাদের এ গেল, ঠিক তেমনি ভাবে এখন বি এর সাথে, এখন ঠিক তেমনি ভাবে আমাদের বি থেকে ডি এর দূরত্ব, দেন বি থেকে ই এর দূরত্ব, তাহলে হচ্ছে কত, ডি বিডি ডি ই বি। তারপরে বাকি রইলো কোনটা, এক্স সাইডের জন্য যদি আমরা চিন্তা করছি, আর বাকি রয়েছে সি, তাই না, তাহলে সি এর সাথে ডি এর দূরত্ব এবং সি এর সাথে ই এর দূরত্ব। ঠিক আছে, তাহলে ডি সিডি এবং ডি সি। ঠিক আছে, এই জিনিসটা
আপনারা টুকে রাখেন বা স্ক্রিনশট বা যেভাবে রাখেন এটা মনে রাখতে হবে। যখন আমরা ওয়াই সাইড করব তখন দেখবেন যে জিএমজি সেম আসে। কিভাবে সেম আসে ওটা তখন বোঝানো যাবে। তাহলে এটা দেখেন, এটা আসছে আমাদের এটা। দেখেন এই কোশ্চেনটাকে আপনারা লিখে বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তারপর দেখেন আমাদের এই দূরত্বগুলো বের করতে হবে। দেখেন ডিএডি, এ থেকে ডি এর দূরত্ব কত? 9 মিটার। হ্যাঁ, তাহলে দেখেন এখানে মানগুলো বসায় দিবেন জাস্ট। এ থেকে ডি এর দূরত্ব হচ্ছে 9 মিটার, 9 গেল। দেন এ থেকে ই এর দূরত্ব, এখন দেখেন এ থেকে ই এর দূরত্ব কিন্তু আমার সরাসরি দেওয়া নাই, তাই না? এটা দেয়া নাই। হ্যাঁ, এটা আমার বের করে নিতে হবে। দেখেন কেমনে বের করি, এই যে এটার সেন্টার হচ্ছে এখানে, এটার সেন্টার হচ্ছে এখানে। এই যে দেখেন সেন্টার থেকে সেন্টার আমরা হিসাব করতেছি, এখানে কিন্তু সেন্টার থেকে সেন্টারই। তাহলে এই সেন্টার, এই কন্ডাক্টরের সেন্টার এবং এই কন্ডাক্টরের সেন্টার যোগ করেন। দেন এই কন্ডাক্টরের সেন্টার এই কন্ডাক্টরের সেন্টার যোগ করেন এবং এই কন্ডাক্টরের সেন্টার আর এই কন্ডাক্টরের সেন্টার যোগ করেন। এখন দেখেন তো এটা আমার 90 ডিগ্রি না? জি স্যার। তাইলে আমরা যদি পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করি দেখেন, তাহলে কি দাঁড়াচ্ছে যে এই বাহু হোল স্কয়ার, তাই না? জি স্যার। এই বাহু হোল স্কয়ার যদি হয় তার মানে হচ্ছে ডি এ স্কয়ার, তাই তো? ডি এ স্কয়ার ইকুয়ালস টু কত? এই বাহু স্কয়ার প্লাস এই বাহু স্কয়ার না? জি স্যার। তাহলে ডি এডি স্কয়ার প্লাস হচ্ছে কত? ডি ডি স্কয়ার। ডি স্কয়ার। আচ্ছা, এখন দেখেন ডি এডি এর মান জানি কিনা? ডি এডি এর মান কত? 9। 9 মিটার, 9 মিটার। আর ডিডি মান কত? ডিডিই মানে এখান থেকে এতটুকু দূরত্ব, দেখেন এখান থেকে এতটুকু দূরত্ব সেম, 6 তাহলে মিটার স্যার। 6। তাহলে 9 স্কয়ার প্লাস 6 স্কয়ার, তাই না? ঠিক তেমনি ভাবে এখান থেকে আমাদের বের করতে হবে ডিএই। তার মানে ডিএই হচ্ছে, হ্যাঁ আসছি। ডিএই হচ্ছে যে রুট ওভার ডিএডি স্কয়ার। ডিএডি স্কয়ার হচ্ছে কি আমাদের 9 স্কয়ার, 81। এটা হচ্ছে 9 স্কয়ার প্লাস হচ্ছে গিয়া ডিডি স্কয়ার, ডি হচ্ছে 6 স্কয়ার। তাহলে আলটিমেটলি কত আসে দেখেন, রুট ওভার 117 হবে। দেখেন তাহলে কিন্তু রুট ওভার 117, তাই না? আর রুট ওভার 117 মানে কি? 117 টু দি পাওয়ার হাফ, তাই না? তাহলে এখানে 100 টু দি পাওয়ার হাফ লিখবেন। এটা কি বুঝতে পারছেন? তাহলে কিন্তু দেখেন এটুকু কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন আমরা ডিএই বের করে ফেলছি। এখন আমাকে বের করতে হবে কত? ডিবিডি। আচ্ছা, তাহলে দেখেন ডিবিডি, আমরা এটা মুছে ফেলি, ঠিক সেম ভাবে দেখেন বের করা যাবে। ডিবিডি মানে হচ্ছে যে এখান থেকে এটা দূরত্ব বের করতে হবে। তাহলে দেখেন আপনি যেভাবে নেন না কেন, এইভাবে নিয়ে একটা এইভাবে নিয়ে একটা সমকোণী ত্রিভুজ গঠন করতে পারেন বা এইভাবে নিয়েও একটা সমকোণী ত্রিভুজ গঠন করতে পারেন, কোনো সমস্যা নাই। যে কোন একটা পার্ট নেন, ধরেন আমি এটা নিলাম, তাহলে 90 ডিগ্রি কোনটা হয়েছে? এটা না? এইটা, এটা 90 ডিগ্রি। দেখেন এটা 90 ডিগ্রি না? জি স্যার। স্যার এখানে কি 117 হবে? এখানে না, আপনি দেখেন কত হয়। ঠিক তেমনি ভাবে যদি আমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি এই জায়গায়, অধিভুজ স্কয়ার, ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার। তাহলে দেখেন, তাহলে হচ্ছে যে এটা হবে ডিবিডি ইকুয়ালস টু হোল রুট ডিবি স্কয়ার প্লাস হচ্ছে ডিডি স্কয়ার। তাহলে ডিবি স্কয়ার কত? দেখেন ডিবি হচ্ছে কত? বিই মানে এখান থেকে এতটুকু দূরত্ব মানে কি? এখান থেকে এতটুকু দূরত্ব 9 মানে কত? মিটার। 9 9। স্কয়ার, তাই না? তাহলে এখানে 9 আর ডি ডি হোল স্কয়ার, তার মানে এতটুকু, এতটুকু হচ্ছে কত? 6। তাহলে 6 এক্ষেত্রেও মিটার। সেম আসতেছে, তাই তো? তাহলে এখানেও আমার 6, তাহলে এখানেও আমার আসবে হচ্ছে যে সেম জিনিস, 117 টু দি পাওয়ার হাফ মানে রুট ওভার 117। আচ্ছা, তাহলে আমাদের ডিবিডি এর মান বের করে ফেললাম। ঠিক তেমনি দেখেন ডিবি, তাই তো? দেখেন ডিবি, ডিবি যদি আমরা বের করতে চাই, এই বি 9 এবং, তাহলে এটা হচ্ছে 9, তাই না? স্যার। 9। তারপর হচ্ছে ডিসিডি, দেখেন ডিসিডি যদি আমি বের করতে চাই সি এবং ডি, তাহলে দেখেন এই ফুলটা যোগ হবে। আচ্ছা এক মিনিট,
সি এবং ডি, তাহলে যেরকম ঠিক আছে। এখন দেখেন তাহলে কি করব, আমরা এটার সাথে এটা যোগ করব এবং এটার সাথে এটা যোগ করব। তাহলে দেখেন এরকম বড় একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেল, যেটা 90 ডিগ্রি হচ্ছে এটা, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই ক্ষেত্রে যদি ডিসিডি বের করতে চাই, তাহলে দেখেন 90 ডিগ্রি হচ্ছে, তার মানে ডিসিডি যদি হয় সেম ভাবে পিথাগোরাসের সূত্র আমরা অ্যাপ্লাই করব। তাহলে যদি 12 স্কয়ার বাই 9 স্কয়ার। ডিসিডি ইকুয়ালস টু হোল রুট, তাহলে এই বাহু স্কয়ার, তাহলে এই বাহু কত 6 প্লাস 6, তাই না? 12। তাহলে 12 স্কয়ার, 12 স্কয়ার বাই 9 স্কয়ার। 12 স্কয়ার প্লাস 9 স্কয়ার, তাই তো? তাহলে 12 জি স্যার। স্কয়ার প্লাস 9 স্কয়ার করলে আমরা আসে হচ্ছে 15। 15, তাহলে এখানে আমরা 15 লিখলাম। তাহলে যে ডিসিডি আমরা বের করে ফেললাম, আর আছে কত ডিসি, তাই না? ডিসি আচ্ছা, এখন দেখেন ডিসি হচ্ছে কোনটা, এটা। ঠিক তেমনি ভাবে কি করবেন, এটা আর এটা যোগ করবেন। তাহলে কত আসতেছে 9 স্কয়ার প্লাস 6 স্কয়ার, তাই তো? 9 স্কয়ার প্লাস 6 স্কয়ার আগের মতোই। স্যার 12 স্কয়ার প্লাস 9 স্কয়ার 15 আসে স্যার। হ্যাঁ 15 আসছে না, এই যে 15 তো লিখছি। এখন দেখেন আমরা এখন বের করতে চাচ্ছি ডিসিই, তাহলে এটা কত, এই বাহু স্কয়ার প্লাস এই বাহু স্কয়ার তারপর রুট ওভার, তাহলে এটা 9 স্কয়ার আর এটা 6 স্কয়ার। 9 স্কয়ার এবং 6 স্কয়ার করলে হচ্ছে 117, তাহলে রুট ওভার 117, তার মানে 117 টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, বুঝা গেছে? স্যার এই 15টা স্যার একবার বলবেন স্যার, 15টা স্যার। 15টা হচ্ছে দেখেন, 15টা হচ্ছে কি, আমরা এটা বের করছিলাম ডিসিডির জন্য। ডিসিডিটা আমরা কিভাবে বের করছিলাম দেখেন, ডিসিডি হচ্ছে কি, এই যে দুইটা এরকম যোগ করেন, তাহলে দেখেন এরকম বড় একটা ত্রিভুজ তৈরি হয় না? জি স্যার। তাহলে ডিসিডি কত, হোল রুট এই বাহু স্কয়ার প্লাস এই বাহু স্কয়ার, তাই না? তাহলে হোল রুট এই বাহু স্কয়ার কত, 9 স্কয়ার না? তাহলে যে 9, আর এই বাহু স্কয়ার মানে কি, এখান থেকে এতটুকু, তাহলে কত, এইখান থেকে এতটুকু হচ্ছে 6, আবার এখান থেকে এতটুকু হচ্ছে 6, তাহলে পুরোটা হচ্ছে কত, 12 না? তাই জি 12 স্যার স্কয়ার। 12। বুঝা গেছে? জি 12 স্কয়ার। আচ্ছা, তাহলে দেখেন এই কোয়েশনটা আমরা লিখে ফেললাম। তাহলে দেখেন এখন আমরা একটু মডিফাই করি, 9 এবং 9 গুণ করলে কত হয়, 9 স্কয়ার, তাই না? 36। তাহলে 9 এবং 9 এর হচ্ছে 9 এবং 9 গুণ করলে হচ্ছে 9 স্কয়ার, তাহলে এই 9টা আমি মুছে দিলাম। আচ্ছা, এখন দেখেন 15 তো একবারই আছে, তাই না? তাহলে জি স্যার, 15 রাখলাম। এবং 117 দেখেন হাফ, 117 যদি পাওয়ার হাফ কয়বার আছে, 3টা। তিনবার আছে। এখন দেখেন x ইনটু x ইনটু x, এটা আমাদের কি হয়, এক্স কিউব হয় না? এক্স কিউব স্যার। এটা কেমনে হয়, এই এক্স স্কয়ার। এটা মানে হচ্ছে কি x এর টু দি পাওয়ার 1, এটা মানে হচ্ছে x টু দি পাওয়ার 1 x টু দি পাওয়ার 1, মানে এই x এর উপরে যে পাওয়ার গুলো আছে সেগুলো সব যোগ আমরা হয়ে যাবে এগুলো। যোগ করি, তাই না? জি যোগ স্যার। করে যেটা আছে সেটাই। আচ্ছা, তাহলে দেখেন তাহলে আমাদের 117 টু দি পাওয়ার কয়বার আছে, 3বার আছে, তাই না? 117 টু দি পাওয়ার হাফ, এটা 3বার, তাহলে হাফ, তাহলে এখানে যেহেতু 3বার আছে তার মানে হাফ আমাকে 3বার যোগ করতে হবে, তাই তো? জি স্যার। হাফ হাফ যোগ করলে কত হচ্ছে, 3/2 না? 3/2। তাহলে আমরা এখানে জাস্ট এতবার 117 টু দি হাফ না লিখে আমরা জাস্ট মুছে দেই এখানে 3/2 লিখতে পারি, 117 টু দি পাওয়ার 3/2। এখন এই 15টাকে একটু কাছাকাছি লিখে যে 15, দেখেন বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এটা মান তো ক্যালকুলেটরে টিপলে বের হয়ে যাবে, এবং তাহলে এখানে জিএমডি অথবা ডিএম, তাহলে এটা মান আসবে কত, যদি দেখেন 10.743 আসবে। আপনারা কেউ চাইলে, আমি একটু সময় দিচ্ছি, আপনারা এটা ক্যালকুলেট করে নেন ক্যালকুলেটরে, দেখেন সেম মান আসে কিনা। 10.743 আসবে। অবশ্যই খেয়াল রাখবেন, আমরা এটা এক্স সাইডের জন্য বের করতেছি, কিন্তু এক্স সাইড যে সাইডের জন্য বের করব সেই সাইডটা আমাদের নিজেদের, আর অন্য সাইড মানে হচ্ছে অপরেরটা। জি স্যার, ঠিক আছে।
ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আমরা জিএমডি বের করে ফেলছি তাই না, এলএক্স এর জন্য এই জিএমডি বের করে ফেলছি। দেখেন তাহলে এখন জিএমআর কত হবে দেখেন তো, জিএমআরটা আমরা বের করব। তাহলে এখন দেখেন জিএমএফটা আমরা কিভাবে বের করি এটা একটু খেয়াল করেন। আমি এটা মুছে দিলাম, ঠিক আছে, জিএমডিটা এটা। তাহলে আমাদের জিএমডি মান আসছে কত, এক্স সাইডের জন্য আমাদের জিএমডি মান আসছে 10,743 মিটার, না না 10.743। 10.743। স্যার পয়েন্টটা দেখা যাচ্ছে না তো স্যার। ওই জন্যই তো বললাম ক্যালকুলেটরে করছিলেন, চেক করছিলেন, 10.743 আসবে, চেক করে দেখেন এত মান আসবে কেমনে। তাহলে দেখেন জিএমডি তো হলো। এখন আমরা এখন যেটা বের করব, এক্স সাইডের তো আমরা জিএমডি বের করে ফেলছি, এখন আমরা এক্স সাইডের জন্য জিএমআর বের করতেছি। জিএমআর, তো যখন আমরা জিএমআর বের করি তখন আমি কি বলছিলাম দেখেন, জিএমআর কে আমরা তো ডিএসও বলে থাকি, ঠিক আছে, ডিএস লিখলাম। আমরা এটা বলছি যে নিজেদের মধ্যে, তাই না, আগের লেকচারটা দেখবেন, যেটা নিচে থাকে সেটা নিজেদের মধ্যে, মানে নিচেরটা জিএমআর মানে হচ্ছে আমাদের নিজেদের মধ্যে। মনে না থাকলে আগে লেকচারটা লিখে নেবেন, দেখে নেবেন। তাহলে দেখেন নিজেদের মধ্যে, এখানে আমরা কোন সাইডের জন্য চিন্তা করতেছি, এক্স সাইড, তাই না, তার মানে এক্স সাইড হচ্ছে আমাদের নিজেদের। এখন এক্স সাইডে কয়টা কন্ডাক্টর আছে, এক সাইড 3টে। 3টা। তাহলে 3 স্কয়ার করলে কত হয়, 9, তাই না, তাহলে 9, ঠিক আছে। জি স্যার। এখন যেটা করবেন যে এখন হচ্ছে যে নিজেদের মধ্যে তুলনা করতে হবে। এখন আমরা এটা মুছে দেই, তাহলে একটু হ্যাঁ, তাহলে দেখেন খেয়াল করেন, তাহলে হচ্ছে যে ডি ডি এর জন্য এই প্রথমে আমি স্টার্ট করতেছি এ কন্ডাক্টর দিয়ে, তাহলে এ এর জন্য নিজের জন্য একটা থাকবে, সেটা হচ্ছে ডি এ এ। এটা কিভাবে আসছে দেখেন, আমরা আগে বলছিলাম কত, এটা আর প্রাইম আসে না, যেখানে আর প্রাইম হচ্ছে কি আর ইনটু ই টু দি পাওয়ার -1/4, আমরা একটা দেখছিলাম না, এরকম আসে, যেখানে আর হচ্ছে রেডিয়াস এবং ই টু দি পাওয়ার -1/4 একটা টার্ম আসে। এই ডিএ মানে হচ্ছে সেটা, ডিএ মানে হচ্ছে কি যে এ কন্ডাক্টরের রেডিয়াস ইনটু ই টু দি পাওয়ার -1/4, বুঝা গেছে। জি স্যার। এবং যেখানে ই টু দি পাওয়ার -1/4 মান কত, আমি আগে দেখাইছিলাম আগের ক্লাসে 0.7788, ঠিক আছে, এটা। তাহলে দেখেন এটা হচ্ছে এর সাথে এ কন্ডাক্টরের নিজের জন্য এটা আসছে, দেন এর সাথে আমার নিজের মধ্যে যেটা আছে সেটা তুলনা, তাহলে ডিএবি প্লাস ইনটু ডিএবি ইনটু, তারপর দেখেন আরেকটা বাকি আছে, আরেকটা কত, এর সাথে সি, তাই না, ডিএসি। হ্যাঁ ডিএসি। তাহলে ডিএসি, তাহলে এরটা শেষ। এখন আসছে আমাদের বি এরটা, তাই না, বি। জি স্যার। তাহলে বি এর জন্য যদি হয় তাহলে ডিবিবি ডিবিবি ডিবি হচ্ছে কত, ডিবিএ দেন ডিবিসি। ডিবিএ মানে হচ্ছে ডিএবি ইনটু হচ্ছে কত, ডিবিসি। ডিবিসি। আচ্ছা, ঠিক আছে, এখন তো এ গেল, বিও গেল, তাই না, তাহলে ডিসিসি ডি ইনটু ডিসিসি হচ্ছে ইনটু ডিসিএ মানে হচ্ছে ডিএসসি ইনটু ডিসিবি মানে হচ্ছে ডিবিসি, বুঝা গেছে। জি স্যার। আচ্ছা, এখন দেখেন ডিএ মানে কি বলছিলাম, যে এই কন্ডাক্টরের রেডিয়াস, তাই না, এই কন্ডাক্টরের রেডিয়াস ইনটু হচ্ছে কত, এই কন্ডাক্টরের রেডিয়াস হচ্ছে 0.7788, তাই না। তাহলে দেখেন এখানে যেহেতু এই কন্ডাক্টর রেডিয়াস কত 0.25 সেন্টিমিটার, তাই না, তাহলে দেখেন 0.25 লিখলাম, 0.25। এখন এটাকে যদি আমি মিটারে লিখতে হয় তাহলে কি করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে না। জি স্যার 100 ভাগ। আচ্ছা, আমি ওটা পরে দেখাচ্ছি, প্রথমে রেডিয়াসটা লিখলাম, এটা হচ্ছে সেন্টিমিটার, এর সাথে গুণ করতে হবে কত, 0.778, তাই না, পয়েন্ট ওই যে দেখাইলাম যে ই টু দি পাওয়ার -1/4, তাহলে ওইটার মান হচ্ছে 0.7788, এবং যেহেতু এই 0.25 এটা হচ্ছে সেন্টিমিটারে, তাই এটা যদি আমি মিটারে নিতে চাই তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করা মানে হচ্ছে গুণ করা 10 টু দি পাওয়ার -2, তাই না। 0.77 কোথা থেকে আসছে স্যার? আমরা যেটা বলছিলাম যে দেখেন, এটা আগে যখন পড়ছিলাম নিচে দেখবেন আর প্রাইম একটা টার্ম আসে, আর প্রাইম যেটা সেটার মানে হচ্ছে আর ইনটু ই টু দি পাওয়ার -1/4,
এখন এই আর মানে হচ্ছে ওই কন্ডাক্টরের রেডিয়াস, আর e টু দি পাওয়ার -1/4 হচ্ছে এই 0.778। ওই আগের পড়াইছিলাম, ওইখান থেকে দেখে নেবেন। দেখেন এরকম একটা টার্ম আসে, এই টার্মের জন্যই এই যে রেডিয়াস ইনটু 0.7788, কারণ এটা যেহেতু সেন্টিমিটার আছে আমি মিটারে নেওয়ার জন্য 100 দিয়ে ভাগ দিছি, তার মানে ইনটু 10 টু দি পাওয়ার -2। বুঝা গেছে? স্যার রেডিয়াস কি সবসময় দেওয়া থাকবে স্যার? হ্যাঁ, রেডিয়াস দেওয়া থাকবে। জি, এই যে দেখেন এখানে দেওয়া আছে তো। আর স্যার ওই যে 0.7788 এর যে মানটা স্যার, যেটা স্যার ওই যে আর প্রাইমের জন্য, এটা কি সবসময় স্যার একই রকম থাকবে? হ্যাঁ, আপনার সবসময় তো e টু দি পাওয়ার -1/4 দিয়ে গুণ করতে হবে, তো স্যার সবসময় এটি থাকবে। 0.778। হ্যাঁ, জি স্যার। তাহলে দেখেন এটা হচ্ছে ডিএ, ঠিক আছে, গেল। তারপর ডিএবি, ডিএবি কত? 6। তারপরে হচ্ছে কত? ডিএসসি, এখান থেকে এতটুক মানে হচ্ছে কত? 12, তাই না? জি স্যার 12। 12। আচ্ছা, গেল। তারপরে ডিবিবি, ডিবিবি মানে হচ্ছে কি এই বি কন্ডাক্টরের রেডিয়াস ইনটু 0.7788, তাই না? তাহলে দেখেন এখানকার প্রত্যেকটা এ বি এবং সি প্রত্যেকটা রেডিয়াসে কিন্তু সেম, এখানে কোশ্চেনই বলে দেওয়া আছে, এবং প্রত্যেকটা রেডিয়াস হচ্ছে 0.25 সেন্টিমিটার। তাহলে এখানে যা বসছে এখানে সেটাই বসবে। এবং এই সেন্টিমিটারটাকে মিটারে নেওয়ার জন্য 10 টু দি পাওয়ার -2 করা হয়েছে, ঠিক আছে? এটা অনেক বড় ক্যালকুলেশন হবে, তাই আমি একটু নিচে লিখলাম। তাহলে দেখেন ডিবিবি হয়ে গেছে। তারপর ডিএবি, এবি মানে হচ্ছে এখান থেকে এতটুকু, তাহলে কত? 6, তাই না? 6 গেল। তারপর হচ্ছে ডিবিসি, ডিবি মানে হচ্ছে এখান থেকে এতটুকু দূরত্ব কত? 6। 6, এটা শেষ। এখন হচ্ছে যে ডিসিসি, ডিসিসি মানে কি সি কন্ডাক্টর রেডিয়াস ইনটু 0.7788। যেহেতু আমার সবগুলো রেডিয়াস সেম, তাহলে এটা যা হবে এখানে তাই হবে, 0.25 ইনটু 0.77। ঠিক আছে, এটা গেল ডিসিসি। তারপরে ডিসি এসি, এসি কত? 12, তাই না? ক্লাস করছি 12। জি স্যার। আর ডিবিসি, এবি এবং সি কত? ভাই 6। মুরুস্তান চল ভাই হ্যাঁ এখন এখন দেখেন, এই রেজাউল ভাই একটু ই করো না, মায়ের মিউট করে নিও না। আচ্ছা এখন মিউট করো না ভাই কথা। আচ্ছা ঠিক আছে, এখন যার থেকে একটু নয়েজ আসছে সেটা মিউট করে নেন, ক্লাসে ডিস্টারবেন্স হচ্ছে। তো এখন দেখেন এটা হচ্ছে আমাদের এরকম, এখন আগের মতোই দেখেন এই মানটা কয়বার আছে? একবার, দুইবার এবং তিনবার সেম মান, তাই না? তাহলে আমি প্রত্যেকবার এভাবে না লিখে কত লিখতে পারি? এই এতটুকু দিয়ে পাওয়া কত কিউব লিখতে পারি না? জি স্যার। স্যার সরাসরি ক্যালকুলেটরে বসাইলে তো মান আসে স্যার, আসবে না স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ, সবগুলা মান আসবে। তাহলে এখানে দেখেন 6 কয়বার আছে? 1 2 3 4, তাই না? তাহলে 6 টু দি পাওয়ার 4। আপনি এভাবে বসাইলেও আসবে, যেভাবে বসেন না কেন আসবে, আসলো। তারপরে এখন কত আছে? 12 ইনটু 12 মানে দুইবার আছে, তার মানে কত? 12 স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে যে ছোট করে লিখলাম। এখন এইভাবে যদি আমি ক্যালকুলেটরে মান বসাই, আমার জিএমআর মানে ডিএস এর মান আসবে হচ্ছে 0.481 মিটার। দেখেন আসছে কিনা। স্যার 0.480 আসছে। হ্যাঁ 1 আসছে স্যার। মানে ঠিক একই আছে। জিনিস। জি স্যার আসছে। তাহলে দেখেন আমরা তাহলে জিএমডি এর মান বের করে ফেলছি এক্স সাইডের, এবং জিএমআর এর মানও বের করে ফেলছি, তাই না? জি স্যার। 0.481 মিটার। এখন আপনি যদি এই মানটা আপনি যদি এখানে বসায় দেন জিএমডি এবং জিএমআর এক্স সাইডের মানগুলো, তাহলে এলএক্স চলে আসবে, তাই না? তাহলে তাহলে দেখেন আমরা যদি এখানে এলএক্স এর মান মানে এক্স সাইডের যে ইন্ডাকটেন্স এর মানটা সেটা যদি আমরা বের করতে চাই, 2 ইনটু 10 টু দি পাওয়ার -7 লন জিএমডি মান কত? 10.743, তাই না? তাহলে হচ্ছে 10.743
আর জিএম এর মান কত 0.481, তাহলে হচ্ছে 0.481। এটার আমার ইউনিট কত হেনরি পার মিটার। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে দেখেন এইটা যদি আপনি ক্যালকুলেট করেন আপনার মান আসবে হচ্ছে 6.212 ইন্টু 10⁻⁷। -7 হেনরি পার মিটার। তাহলে আমরা এল এক্স সাইডে বের করে ফেললাম। ঠিক আছে, এখন আমাদের ওয়াই সাইডেরও সেম ভাবে আমরা বের করব। এখন দেখেন ওয়াই সাইডের সেম ভাবে আমাদের জিএমডি বের করা দরকার পড়ে না, কারণ কি দেখেন সেম মান আসবে। আপনি এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে ওয়াই সাইডের জন্য। ঠিক আছে, খেয়াল করেন ওয়াই সাইড দেখেন জিএমডি মানে কি হচ্ছে, জিএমডি হচ্ছে যে অপরের সাথে, তাই না? এখন আমরা ক্যালকুলেট করতেছি ওয়াই সাইডের জন্য, তার মানে যে সাইডের জন্য ক্যালকুলেট করতেছি সেই সাইডটা হচ্ছে এখন আমাদের নিজেদের। ঠিক আছে, তাহলে যেহেতু আমরা এখন ওয়াই সাইড চিন্তা করতেছি, তার মানে এখন আমাদের নিজেদের সাইড কোনটা, ওয়াই। ঠিক আছে, আর অপর সাইড হচ্ছে এক্স। জিএমডি বের করতে হয় কিভাবে দেখেন, অপরের সাথে তুলনা করতে হয়, তাই না, দূরত্বটা। তাহলে প্রথমে ডি এর সাথে এ দূরত্ব, দেন ডি এর সাথে বি দূরত্ব, দেন ডি এর সাথে সি দূরত্ব, তারপর সেম ভাবে ই এর সাথে দূরত্ব, ই এর সাথে বি দূরত্ব, ই এর সাথে সি দূরত্ব, যেটা আমরা এক্স সাইডের জন্য সেম ভাবেই করছিলাম, তাই না? জি স্যার। তাইলে এই এক্স সাইড বা ওয়াই সাইড যাই হোক না কেন, দুইটা সাইডের জন্য আমার জিএমডি সেমই আসবে। ঠিক আছে, বুঝা স্যার গেছে? এটা কি সব সময় এরকম আসবে? এটা হ্যাঁ দেখেন, কেন না, সব সময় আসবে। খেয়াল করে দেখেন, আপনি যদি আমার কথা না বিশ্বাস হয় তাহলে আপনি নিজেও মানে এইভাবে আলাদা করে যেভাবে বের করলাম সেভাবে দেখেন। এ সাইডের জন্য আমরা কিভাবে বের করছিলাম, এ থেকে ডি এর দূরত্ব, তাই না, এ থেকে ই এর দূরত্ব। এখন আমরা যখন ওয়াই সাইডের জন্য জিএমডি বের করতেছি তখন ডি এর সাথে এ দূরত্ব, দেন ডি এর সাথে বি দূরত্ব, ঠিক তেমনি ডি এর সাথে সি দূরত্ব, মানে দূরত্ব তো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে। জি স্যার বুঝতে পারছি, জাস্ট রেখার টানটা চেঞ্জ হয়েছে আর কি স্যার, এই পাশ ওই পাশ। হ্যাঁ, বাট আপনার তো দূরত্ব তো চেঞ্জ হচ্ছে না, তাই না? ঘুরে ফিরে এক জায়গায়। ঘুরে ফিরে দেখবেন যে ওইভাবে যদি ডি এ এ যদি ওইভাবে লেখেন দেখবেন যে সেম জিনিসই আসবে। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। এখন দেখেন জিএমআরটা ডিফারেন্ট আসবে, অবশ্যই জিএমআরটা এক হবে না। এটা মানে সেম হইতে পারে যদি আমার মানে অনেক কারণ থাকে, বাট জিএমআরটা অবশ্যই সবসময় আলাদাভাবে ক্যালকুলেট করে নিতে হবে। এখন দেখেন জিএমআর মানে হচ্ছে কি, আমি বলছিলাম যে জিএমআর মানে হচ্ছে নিজেদের জন্য, তাই না? সেম ভাবে আমরা জিএমআর বের করবো, জিএমআর কে আমরা ডিএসও বলে থাকি। তাহলে ডিএস ধরেন, কিভাবে জিএমআর ক্যালকুলেট করছিলাম, এখন দেখেন ওয়াই সাইড হচ্ছে কি আমাদের নিজেদের, যেহেতু আমরা ওয়াই সাইডটা ক্যালকুলেট করতেছি। ওয়াই সাইডে কয়টা কন্ডাক্টর আছে, দুইটা। দুইটা স্যার। দুইটা। তাহলে 2 স্কয়ার করলে কত হয়, 4। 4 হয়। তাহলে 4। ঠিক আছে, এখন দেখেন তাহলে নিজেদের মধ্যে দূরত্ব, তাহলে ডি এর জন্য প্রথমে কি আসবে, ডিডি, ডি দেন ডি এর ডি সাথে ই এর দূরত্ব, তাই না? ডি তাহলে ডি ডিডিই দেন ডি পার্ট শেষ, দেন ই, ই এর সাথে এখন ই এর জন্য, তার মানে ই এর জন্য একটা আসবে ডিই, তাই তো? ডিই হ্যাঁ, ডিই, এবং ই এর সাথে আমার ডি এর দূরত্ব, তাই না? তাহলে তারপর ডিডি। ডি। আচ্ছা, এখন দেখেন প্রত্যেকটা রেডিয়াস এই ডি এবং ই এর আবার রেডিয়াস পরস্পর সমান, তাই না? তাহলে এই ফ্যাক্টর আর এই ফ্যাক্টর কিন্তু সমান হবে, তাই না? দেখেন ডিডি, ডিডি মানে হচ্ছে কি রেডিয়াস ইনটু 0.7788। তাহলে ডি কন্ডাক্টরের রেডিয়াস কত ছিল 0.5 সেন্টিমিটার, তাই না? তাহলে 0.5 ইনটু 0.7788, যেমন এটা ছিল আমাদের সেন্টিমিটারে, তাহলে মিটারে নেওয়ার জন্য ইনটু 10⁻²। গেল। দেন ডিডি, ডি থেকে ই এর দূরত্ব কত, 6 মিটার। তারপর আবার ডিই, ডিই মানে হচ্ছে ই কন্ডাক্টর রেডিয়াস ইনটু 0.7788। ই কন্ডাক্টর রেডিয়াস যা ই ডি কন্ডাক্টর রেডিয়াসও সেম বলে দেওয়া আছে, তার মানে এখানে যেটা আসছে এখানে সেটাই বসবে। ইনটু
ডিডি ডিডি মানে হচ্ছে যে এটার মধ্যবর্তী দূরত্ব, সেটা কত 6। 6 ঠিক আছে, বোঝা গেছে? তাহলে দেখেন এইভাবে ক্যালকুলেটরে বসাবেন, ক্যালকুলেটরে বসাইলে আপনার এটার মান আসবে হচ্ছে 0.153 0.153 মিটার। এটা হচ্ছে তাহলে আমাদের ওয়াই সাইডের জন্য ডিএস আসলো। তাহলে এখন যদি আমরা এই এলওয়াই বের করতে চাই, এলওয়াই হচ্ছে তাহলে যে সেম সূত্র 2 × 10⁻⁻7 লন জিএমটি বার তো বললাম যে একই সেম থাকবে 10.743 এবং জিএমআর ওয়াই সাইডে জিএমআর কত 0.153। তার आंसर হয় 8.503 into 10⁻⁻7। তাহলে আসবে হচ্ছে 8.503 ইনটু 8.503 ইনটু 10⁻⁻ কত -7, তাই না? জি স্যার। তাহলে হেনরি পার মিটার। বুঝা গেছে? তাহলে আমরা ওয়াই সাইডের এক্স সাইডের মানে ইচ সাইড, আমরা ইচ সাইডের ইন্ডাকটেন্স বের করলাম। তার মানে এক্স সাইডের ইন্ডাকটেন্স বের করলাম, ওয়াই সাইডের ইন্ডাকটেন্স বের করলাম। এখন বলছে যে টোটাল লাইনেরও যদি ইন্ডাকটেন্স অফ দ্য লাইনের ইন্ডাকটেন্স বের করতে হবে। তাহলে কিভাবে বের করব? এলএক্স এবং এলওয়াই যোগ করে দিলেই হবে। ঠিক আছে, তাহলে এই যে এল যেটা সেটা হচ্ছে টোটাল যে লাইন ইন্ডাকটেন্স, সেটা হচ্ছে এলএক্স এবং এলওয়াই যোগ করে দিতে হবে। মানে এটার মান, যে এলএক্স এর মান যেটা বের করেছিলাম এটা, আর এলওয়াই এর মান এটা, এই দুইটা আমাদের যোগ করে দিতে হবে। যোগ করে দিলে যে ভ্যালু পাবো সেটা আমরা টোটাল লাইনের ইন্ডাকটেন্সটা পাবো। বুঝা গেছে? জি স্যার। আর এল আর এল এক্স এর সূত্রটা কি স্যার মুখস্থ রাখতে হবে না স্যার? এটা তো মুখস্থ না, যেমন ট্রিক শিখাই দিলাম না, এই জিনিসটা তো আপনার মুখস্থ রাখতেই হবে। GMD/GMR Lx = 2 × 10⁻⁻7 ln GMD/GMR, এটা ইউনিট হচ্ছে হেনরি পার মিটারে। বুঝা গেছে? দেন জিএমডি যেভাবে ক্যালকুলেট করা লাগে, যেভাবে ট্রিক শিখাই দিলাম, এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে এইভাবেই, জাস্ট এখানে মুখস্থ রাখার কিছু নাই। জিএমডি এবং জিএমআর যেভাবে শিখাই দিলাম ট্রিক, সেইভাবে করলে আপনি প্রত্যেকটা যে কোনো জিএমডি এবং জিএমআর বের করতে পারবেন। ঠিক আছে, কম্পোজিট কন্ডাক্টরে। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে দেখেন আমাদের তাহলে কম্পোজিট কন্ডাক্টরে ম্যাথ একটা দেখাইছিলাম, এই ম্যাথটা শেষ। এখন দেখেন আমাদের জাস্ট এখানে একটা ছোট একটা টপিক বের করেছিলাম, টপিক বাদ ছিল, সেটা হচ্ছে ইন্ডাকটেন্স অফ থ্রি ফেজ লাইন উইথ আনসিমেট্রিক্যাল স্পেসিং। এর মানেটা কি? এর মানেটা একটু খেয়াল করে দেখেন। এখানে যে বলছে আনসিমেট্রিক্যাল স্পেসিং, আনসিমেট্রিক্যাল স্পেসিং মানে হচ্ছে যে এক কন্ডাক্টর থেকে আরেক কন্ডাক্টরের দূরত্ব সমান না। দেখেন, এটা হচ্ছে ইকুইল্যাটারাল স্পেসিং আর এটা হচ্ছে আনসিমেট্রিক্যাল স্পেসিং। ধরেন আমার একটা থ্রি ফেজ লাইন আছে, কন্ডাক্টর গুলো এইভাবে আছে এবং প্রত্যেকটা থেকে যে দূরত্ব, সে দূরত্ব হচ্ছে যে সমান, ধরেন ডি। এটা 1 নাম্বার কন্ডাক্টর, 2 নাম্বার কন্ডাক্টর, 3 নাম্বার কন্ডাক্টর। এমন ভাবে আমরা রাখছি ত্রিভুজ আকারে, যাতে করে কি হচ্ছে যে আমার একটা কন্ডাক্টর থেকে আরেকটা কন্ডাক্টরের দূরত্ব, মানে কন্ডাক্টরের মধ্যে পরস্পরের দূরত্ব, এটা হচ্ছে সমান। ঠিক আছে, এটাকে আমরা বলি ইকুইল্যাটারাল স্পেসিং। ঠিক আছে, এটাকে আমরা বলি ইকুইল্যাটারাল স্পেসিং। এবং আমি যদি এইভাবে দূরত্ব সমান করে রাখি, এক কন্ডাক্টর থেকে আরেক কন্ডাক্টরের দূরত্ব যদি সমান রাখি, তাহলে হয় কি আমার সিস্টেমটা ব্যালেন্স সিস্টেম তৈরি হয়। ঠিক আছে, এবং ব্যালেন্স সিস্টেম রাখলে কি সুবিধা এটা তো আমরা জানি, ভোল্টেজ ড্রপ একটু ইকুয়াল হবে, মানে আপনার হচ্ছে প্রত্যেকটা লাইনের হচ্ছে গিয়া ক্যাপাসিট্যান্স বলেন, ইন্ডাকটেন্স বলেন, সেম হবে। তাহলে এক কন্ডাক্টর থেকে আরেকটা কন্ডাক্টর, মানে কন্ডাক্টরের মধ্যে পরস্পর দূরত্ব যদি সমান হয়, সেটাকে আমরা ইকুইল্যাটারাল স্পেসিং, এবং ইকুইল্যাটারাল স্পেসিং থাকলে আমার ব্যালেন্সড সার্কিট তৈরি হয়। ঠিক আছে, বুঝা গেছে? জি স্যার। এখন আমরা এখানে বলতেছিলাম পিডিএফ এর যে আনসিমেট্রিক্যাল স্পেসিং, আমরা যদি একটু খেয়াল করে দেখি পিডিএফটা, দেখেন এখানে বলছে আনসিমেট্রিক্যাল স্পেসিং। এখানে একটা কন্ডাক্টর আছে, এখানে একটা কন্ডাক্টর আছে বি, এবং এখানে আমরা আরেকটা কন্ডাক্টর, সেটাকে বলতেছি সি, এবং এই এ থেকে বি এর কন্ডাক্টর দূরত্ব হচ্ছে D12, বি থেকে সি এর দূরত্ব হচ্ছে D23, এবং সি থেকে আবার এই কন্ডাক্টরের দূরত্ব হচ্ছে D31। মানে প্রত্যেকটা দূরত্ব ভিন্ন, তাই না?
সেম দূরত্ব না কিন্তু। জি স্যার। তাহলে এই ভিন্ন দূরত্ব থাকার কারণে আমরা একটা কন্ডাক্টর থেকে আরেকটা কন্ডাক্টরের দূরত্ব ভিন্ন। তো এই ভিন্ন দূরত্ব কন্ডাক্টরের মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে ভিন্ন। তো এই জন্য আমরা বলতেছি আনসিমেট্রিক্যাল স্পেসিং। ঠিক আছে, তাহলে দেখেন আমরা এটাকে বলতেছি আনসিমেট্রিক্যাল স্পেসিং। এটাকে আমরা বলতেছি আনসিমেট্রিক্যাল স্পেসিং। তাহলে কন্ডাক্টর মধ্যে যদি আমার দূরত্ব ভিন্ন রকম হয়, ধরেন একটা কন্ডাক্টর, একটা কন্ডাক্টর, একটা কন্ডাক্টর, এটাকে আমরা ধরতেছি এ কন্ডাক্টর, এটাকে আমরা ধরতেছি বি কন্ডাক্টর, এটাকে আমরা ধরতেছি সি কন্ডাক্টর। এবং কন্ডাক্টরের মধ্যে যে পরস্পর যে দূরত্ব এটা পরস্পর ভিন্ন, এটাকে আমরা বলতেছি D12, D23, এটা হচ্ছে D31। আচ্ছা, তার মানে কি দূরত্ব পরস্পর ভিন্ন না? এই কারণে এটা হচ্ছে আনসিমেট্রিক্যাল স্পেসিং। এবং দূরত্ব যদি একটা কন্ডাক্টর থেকে, এটা হচ্ছে থ্রি ফেজ লাইন, যে থ্রি ফেজ লাইনে আমার যদি এক কন্ডাক্টর থেকে আরেক কন্ডাক্টর দূরত্ব যদি ডিফারেন্ট হয়, তাহলে আমার কি হয়, প্রত্যেকটা লাইনে যে ফ্লাক্স যে কাটে, সেই ফ্লাক্স প্রতিটা লাইনকে আমার যে পরিমাণ ফ্লাক্স কাটতেছে, ওই ফ্লাক্স কাটার পরিমাণ, মানে ফ্লাক্স কাটার পরিমাণ বা ফ্লাক্স যে ছেদ করতেছে সেই ছেদকৃত ফ্লাক্সের পরিমাণ, মানে ফ্লাক্স লিঙ্কেজের পরিমাণ আমার প্রত্যেকটা লাইনে সেম হয় না, যার ফলে প্রত্যেকটা লাইনে আমার ইন্ডাকটেন্সের মান সেম হয় না। ঠিক একই কারণে আবার প্রত্যেকটা লাইনের মধ্যে, মানে প্রত্যেকটা লাইনে আমার ক্যাপাসিটেন্সের মানও সেম হয় না, যার ফলে কি হয়, আনব্যালেন্স সার্কিট তৈরি হয়। বুঝা গেছে? আনব্যালেন্স সার্কিটের সৃষ্টি হয়। এখন আমরা তো সব সময় চাই যাতে আমাদের ব্যালেন্স সার্কিট তৈরি হয়, তাই না? কারণ আমরা চাই প্রত্যেকটা লাইনের মধ্যে দিয়ে যাতে ড্রপটা সেম হয়, তাহলে ব্যালেন্স সার্কিট যদি তৈরি করে আমাদের অনেক রকমের সুবিধা আছে। আনইকুয়াল হিটিং হবে না, কোনো কারণে যদি আমার ফল্ট ঘটে, দেখা যায় যে আপনার কোনো কারণে যদি একটু লোড কম বেশি হয়, তাহলে হচ্ছে যে আপনার ফল্ট হবে, মানে হয়ে যাবে না, মানে সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে না, এরকম অবস্থার কারণে। তো তারপর হচ্ছে কি, তাহলে আমরা এই কারণে কি করি, যাতে প্রত্যেকটা আমরা চেষ্টা করি যে ব্যালেন্স সার্কিটটা যেন তৈরি হয়, যাতে প্রত্যেকটা টার্মিনাল আমার সেম রকমের ভোল্টেজটা পায়। তো এখন একটু খেয়াল করে দেখেন, যেহেতু আমার আনব্যালেন্স সার্কিট তৈরি হয়ে গেছে, আমরা চাচ্ছি যে ব্যালেন্সড অবস্থা যেন সৃষ্টি হয়। তাহলে এইভাবে যদি আমরা কানেকশন দেই, যেহেতু কন্ডাক্টরের মধ্যে দূরত্ব আমার ভিন্ন, ধরেন টাওয়ারটা আমার এমন ভাবেই তৈরি করা যে এরকম ভাবে যে এই সাইডের মধ্যে দিয়ে আমার হচ্ছে কন্ডাক্টর গুলোকে পাস দিতে হবে, সেক্ষেত্রে আমার তাহলে ওই কন্ডাক্টর গুলার পজিশনটা আমি চেঞ্জ করতে পারতেছি না, মানে এখানে আমার এ কন্ডাক্টর লাগাইতে হবে, বি কন্ডাক্টর লাগাইতে হবে, সি কন্ডাক্টর লাগাইতে হবে, যেহেতু আমার দূরত্ব ভিন্ন, তার মানে আনব্যালেন্স সার্কিট তৈরি হবে। এখন আমরা চাচ্ছি কোন একটা টেকনিক ইউজ করে এটাকে ব্যালেন্সড অবস্থা সৃষ্টি করা। ঠিক আছে, তো আমরা কিভাবে করতে পারি, ধরেন এটার পজিশন, এই যে এইটাকে যে পজিশন, এইটাকে আমরা বলছি পজিশন 1, এটাকে আমরা বলতেছি পজিশন 2, এটাকে আমরা বলতেছি পজিশন 3। ধরেন আমরা কি টোটাল যে দূরত্ব, ধরেন এখান থেকে আমার এটা হচ্ছে জেনারেশন থেকে, এটা হচ্ছে জেনারেশন সাইড, মানে এটা হচ্ছে আমাদের দূরত্ব, এই দূরত্বে আমার হচ্ছে সাপ্লাই দিতে হবে। তাহলে আমরা কি করব, যেহেতু থ্রি ফেজ লাইন, তো প্রত্যেকটা এই যে মধ্যবর্তী যে দূরত্বটা সেটা আমরা সমান 3 ভাগে ভাগ করে নিব। ঠিক আছে, ভালো করে খেয়াল করেন। তাহলে এখানে প্রত্যেকটা দূরত্বটাকে আমরা সমান 3 ভাগে ভাগ করে নিলাম। এখন কি করব, প্রত্যেকটা এই যে ধরেন এটা হচ্ছে আমাদের পজিশন 1, এটা আমি একটু মুছে দেই, এবং এটাও ধরেন এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের এই যে পুরোটা দূরত্ব, যাই হোক এটা 3 ভাগে ভাগ করে নিলাম। আচ্ছা, এখন এটাকে ধরেন পজিশন 1, এই যে এখানে যে পজিশনটা, এই পজিশনটাকে আমরা ধরছি পজিশন 1, এই পজিশনটাকে আমরা যেহেতু পজিশন 2 ধরছি, এখানে আমরা ধরলাম এটা হচ্ছে পজিশন 2।
এবং এই যে পজিশনটা, এই পজিশনটাকে আমরা ধরতেছি পজিশন 3। এখন ধরেন এই পজিশন 1 এ প্রথমে ধরলাম এ কন্ডাক্টর আছে, যে দেখেন প্রথমে কিন্তু এই এ কন্ডাক্টরই ছিল, এই যে এ, ধরেন এ কন্ডাক্টর আছে। তাইলে এই পজিশন 2 তে হচ্ছে আমার বি কন্ডাক্টর আছে এবং পজিশন 3 তে আমার সি কন্ডাক্টর আছে। তাহলে এটা হচ্ছে আমাদের এ বি সি। এখন আমরা কি করব, যে যখন এই যে তিনটা ভাগে ভাগ করছি, দেন যখন এইটুক সে ইন্টারভাল পূরণ হয়েছে তখন আমরা এই কন্ডাক্টরের পজিশনটাকে চেঞ্জ করে দেব। তার মানে ছিল পজিশন 1 এ এ কন্ডাক্টর, দেন আমরা এটাকে পজিশন চেঞ্জ করে দিয়ে পজিশন 2 তে রাখলাম। ঠিক তেমনি ভাবে বি কন্ডাক্টরকে পজিশন 3 তে রাখলাম, দেন এই সি কন্ডাক্টর সেটাকে আমরা পজিশনটাকে চেঞ্জ করে আর বাকি যে পজিশনটা আছে সেই পজিশনে রেখে দিলাম। ঠিক আছে, তাহলে এখন আমার এই সি কন্ডাক্টরটা এখানে আছে, বি কন্ডাক্টরটা এখানে আছে, এ কন্ডাক্টরটা এখানে আছে। আচ্ছা গেল। এরপর আমরা কি করলাম, এই সি কন্ডাক্টরটাকে আরেকটা পজিশন নিচে দিয়ে দিলাম, এটাকে পজিশনের নিচে দিয়ে দিলাম এবং এটাকে এখানে রাখলাম। তার মানে এখানে হচ্ছে আমাদের সি কন্ডাক্টর, কারণ এটা হচ্ছে আমাদের এ কন্ডাক্টর, এবং এখানে ছিল আমাদের বি কন্ডাক্টর। এখন দেখেন জায়গা জুড়ে আমার এ কন্ডাক্টর পজিশন 1 এ ছিল, আবার এ কন্ডাক্টর পজিশন 2 এ ছিল, আবার এ কন্ডাক্টর আমার পজিশন 3 তেও ছিল, ঠিক সেম সমান দূরত্ব অনুযায়ী। আবার ঠিক সেম দেখেন বি কন্ডাক্টর আমার পজিশন 2 তে ছিল, আবার এখানে বি কন্ডাক্টর পজিশন 3 তে আছে, আবার বি কন্ডাক্টর পজিশন 1 এ আছে। ঠিক সেম ভাবে সি কন্ডাক্টর পজিশন 3 তে আছে, সি কন্ডাক্টর পজিশন 1 এ আছে, আর সি কন্ডাক্টর কোথায় আছে, পজিশন 2 তে আছে। তার মানে প্রত্যেকটা কন্ডাক্টর আমার ইকুয়াল সময় ধরে, ইকুয়াল ডিসটেন্স ধরে প্রত্যেকটা পজিশনে ছিল, তাই না? বুঝা গেছে? প্রত্যেকটা পজিশনে ছিল, সমান দূরত্বে ছিল, প্রত্যেকটা পজিশনে ছিল। তো এইভাবে যদি আমরা করি, কন্ডাক্টর গুলোকে এইভাবে যদি পরে আমরা পজিশন চেঞ্জ করে দেই, তাহলে হচ্ছে কি আমাদের একটা ব্যালেন্স সার্কিট তৈরি হবে, কারণ এটাকে আমরা বলতেছি ট্রান্সপোজিশন টেকনিক। এইভাবে করলে আমাদের সার্কিটটা ব্যালেন্সড হবে, ট্রান্সমিশন লাইন যেটা সেটা ব্যালেন্স ট্রান্সমিশন করে করে তো আমরা পরে ব্যালেন্স আনবো। হ্যাঁ হ্যাঁ, এটাকে আমরা বলি ট্রান্সপোজিশন টেকনিক। বুঝা গেছে? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তাহলে এটা কিন্তু আমাদের ট্রান্সপোজিশন টেকনিকটা, এটা হচ্ছে এটার মাধ্যমে আমরা হচ্ছে কি আনব্যালেন্সড যদি এরকম আনসিমেট্রিক্যাল স্পেসিং থাকে, তাহলে তো আলটিমেটলি আমি যদি ওইভাবেই কানেকশন দেই তাহলে তো আমার আনব্যালেন্স সার্কিট তৈরি হবে। বাট আমরা আনব্যালেন্স স্পেসিং এর ক্ষেত্রে যদি আমরা ট্রান্সপোজিশন টেকনিকটা ইউজ করে আমরা কি করতে পারি, একটা ব্যালেন্স সার্কিট তৈরি করতে পারি, যার ফলে কি হবে, আমার প্রত্যেকটা লাইনে ফ্লাক্স লিংকেজের পরিমাণ সেম থাকবে, যার ফলে প্রত্যেকটা লাইনে আমার ইন্ডাকটেন্সের মান সেম থাকবে, প্রত্যেকটা লাইনে আমার ক্যাপাসিটেন্সের মানও সেম থাকবে। ঠিক আছে, তার ফলে হচ্ছে কি প্রত্যেকটা লাইনে আমার ইকুয়াল পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, তার প্রত্যেকটা লাইনে আমি সেম পরিমাণ ভোল্টেজ পাবো, এরকম আর কি ব্যালেন্সড যেসব সার্কিটের বৈশিষ্ট্য যেগুলো আছে সেগুলো। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের এইভাবে আমরা কি করতে পারি, এটাকে আমরা বলতেছি ট্রান্সপোজিশন টেকনিক। এর মানে হচ্ছে প্রত্যেকটা কন্ডাক্টরকে যদি 3 ফেজ একটা লাইন হয় তাহলে 3টা কন্ডাক্টর থাকবে এবং প্রত্যেকটা এই তাদের মধ্যবর্তী যে দূরত্বটাকে আমরা সমান ইকুয়ালি আমরা 3টা ভাগে ভাগ করে নিলাম, এবং প্রত্যেকটা কন্ডাক্টরকে আমি নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট দূরত্বে মানে সেম, মানে এটা প্রত্যেকটা ওই প্রত্যেকটা দূরত্বটা আমার সমান, এবং কি করতেছি এক একটা কন্ডাক্টরকে আমি এই একটা নির্দিষ্ট সময়ের জন্য সেম সময়ের জন্য সেম ডিসটেন্সে আমি একটা কন্ডাক্টরকে আমি পজিশন চেঞ্জ করতেছি, এমন ভাবে চেঞ্জ করতেছি যাতে সে পুরোটা সময় জুড়ে আমার হচ্ছে 3টা পজিশনে বা যে কয়টা পজিশন ছিল সে কয়টা পজিশনেই থাকে। যেহেতু 3টা পজিশন ছিল আমার একবার এ পজিশনে আছে, একবার বি পজিশন আছে, এই যে পজিশন 2 তে আছে, এবং আরেকবার পজিশন 3 তে আছে, মানে সে এখান থেকে পরস্পর দূরত্ব অনুযায়ী সে আমার প্রত্যেকটা পজিশনে ছিল। যার ফলে হচ্ছে এই যে এইভাবে যে আমরা একটা আনসিমেট্রিক্যাল স্পেসিং কন্ডাক্টরের ক্ষেত্রে যে আমরা ইয়া করতেছি, ব্যালেন্স সার্কিট নিয়ে আসতে পারতেছি, এটাকে আমরা বলতেছি ট্রান্সপোজিশন টেকনিক। বুঝা গেছে? সবাই কি বুঝতে পারছেন? স্যার এটার 2-3টা পার্ট অথবা 2টা পার্ট অথবা 4টা পার্ট কেন হইলো না স্যার, 3টাই কেন হইলো স্যার? 4টা মানে পার্ট হলে আপনি যদি খেয়াল করেন যে আপনি যদি এখানে আরেকটা পার্ট করেন, হ্যাঁ
ধরেন এখানে জি, আপনি স্যার। আরেকটা পার্ট করলেন, তাই না? জি স্যার। ধরেন যে এখানে আপনি আরেকটা পার্ট করলেন, আর আরেকটা পার্ট করলে কি হবে, এটাকে আপনি মনে করেন এটাকে এখানে দিবেন, তাই না? তাহলে বিটা এখানে, এখানে এ, এখানে বি, আর এখানে হচ্ছে ধরেন সি দিলেন। তাইলে দেখেন আমার কি এই পুরাটা দূরত্বে আমার কি সমান সংখ্যক, এই যে এ কন্ট্রাক্টরটা একবার তো পজিশন এতে ছিল, তাই না? জি স্যার। দেন একবার পজিশন 2 তে ছিল, দেন একবার জি এখানে স্যার। এসে পজিশন 3 তে ছিল। তাহলে দেখেন প্রত্যেকটা পজিশনে ছিল। আর যখনই আপনি আবার 4টা করবেন তখন আবার এই যে পজিশন 1 আরেকবার এক্সট্রা চলে আসবে, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে কিন্তু কি হলো, আবার সে আগের প্রবলেমটাই হলো। এই জন্য স্যার 3টা হ্যাঁ, কিন্তু 6টা দিলে করলে কিন্তু 3টাই এক্সচেঞ্জ করতে পারলো, এটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, বিষয়টা। বাট আপনি যদি 6 বার ভাগ করে দেন তাহলে কিন্তু আবার প্রত্যেকটা পজিশনে 2 বার করে থাকবে, তাই না? জি তাহলে স্যার। আবার সমস্যা হবে না। বাট আবার 5 বার দিলে সমস্যা হবে। মানে টোটাল হচ্ছে 3টা, যেহেতু 3 ফেজ, তাহলে আমার 3 এ 3টাই গুণিতক করতে করে হবে। দিলে সমস্যা হবে না, হ্যাঁ। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের এই যে ইন্ডাকটেন্সের, এটা আমাদের এই পিডিএফটা পড়ানো শেষ হয়ে গেছে, ঠিক আছে? এই পিডিএফটা শেষ। তো আমরা হচ্ছে আরো ইন্ডাকটেন্সের ম্যাথ দেখবো। তো ওইটা হচ্ছে যে ক্যাপাসিট্যান্স যখন করা শেষ হবে, ক্যাপাসিট্যান্স করা শেষ হয়ে গেলে তখন আমরা দুইটা ম্যাথ একসাথে অনেকগুলা দেখতে পারবো, তখন ওইখান থেকে আমরা আরো দুইটা ম্যাথ করবো এক্সট্রা। তো ক্যাপাসিট্যান্সটা দেখেন, ক্যাপাসিট্যান্সের জন্য পিডিএফটা হচ্ছে আমি এখন বের করতেছি, দেখেন সেটা। তো এই পিডিএফটা আপনাদের সাথে শেয়ার করা নাই মনে হয়। তো ক্লাস শেষ হয়ে গেলে আমি এই পিডিএফটা আপনাদের সাথে শেয়ার করে দিব। তো এই যে ক্যাপাসিট্যান্স দেখেন, আমি এই যে ক্যাপাসিট্যান্সের যেগুলা বলবো বা প্রমাণগুলা, সেগুলো হচ্ছে আমি এই যে এখানে যেভাবে প্রমাণ করা আছে এইভাবে দেখাবো না। এটা আপনি দেখবেন আপনাদের গুগল ক্লাসরুমে বই শেয়ার করা আছে, একটা হাদিস হাদাতের বই শেয়ার করা আছে। হাদিস হাদাতের বই যেভাবে প্রুফ করা আছে আমি সেভাবেই করব। আর আমার ক্লাস লেকচারটা দেখলেই হবে। তো ক্যাপাসিট্যান্সটা দেখেন, ইন্ডাকটেন্স পারলে ক্যাপাসিট্যান্সটা প্রায় একই নিয়ম, এখানে তেমন কোনো তফাৎ নাই, ঠিক আছে? তো আপনারা একটু ভালো করে চেষ্টা করেন, দেখেন আশা করি ক্যাপাসিট্যান্সটা আজকে শেষ করে দেওয়া যাবে। হয়তোবা ম্যাথটা শেষ হবে না, ম্যাথটা তো আমাদের মিডের কতটুকু বাকি আছে স্যার? এটার পরে বাকি আছে আন্ডারগ্রাউন্ড কেবল, ঠিক আছে? আন্ডারগ্রাউন্ড কেবল দেখি কতটুকু পড়াইতে পারি, ঠিক আছে? তাহলে দেখেন আমি আন্ডারগ্রাউন্ড কেবল যতটুকু মিডের আগ পর্যন্ত পড়াইতে পারবো ততটুকু থাকবে মিডে। তারপর কিছু কিছু তো আপডেট থাকে না, যে মিডও থাকে এবং ফাইনালে থাকে, তাই না? আন্ডারগ্রাউন্ড কেবলটা হচ্ছে ওইরকম, বুঝা গেছে? জি স্যার। স্যার যেহেতু স্যার হাদি সাদাত স্যারের যেটা আছে ওইটা পড়াবেন, তাহলে স্যার এইটা না পড়ায় ওইটা থেকে স্যার নিলে ভালো হতো আপনি না স্যার? এটা আসলে এখান থেকে কিছু কিছু কথা আসবে, বাট আপনি ওই ও বইটা আচ্ছা। দেখেন, সমস্যা নাই, ঠিক আছে? জি লেকচারটা স্যার। তো আমি এখানেই দিব, জাস্ট লেখাগুলো প্রবলেম হবে। স্যার ওই বইয়ের কত চ্যাপ্টার দেখবো? ক্যাপাসিটেন্সের এই চ্যাপ্টার দেখবো? ওইটা 100, ওটা হচ্ছে আপনার বলি, ওটা ওখানে দুইটা চ্যাপ্টার একই সাথে করে দেওয়া আছে, ঠিক আছে? ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স। তো আপনি যদি দেখতে চান একদম 114 নাম্বার পৃষ্ঠা থেকে দেখতে পারেন, ঠিক আছে? জি স্যার। 114 নাম্বার পৃষ্ঠা, বাট আমি এখন স্টার্ট করতেছি ক্যাপাসিটেন্স থেকে। তো এই ক্যাপাসিটেন্সটা আপনার শুরু হচ্ছে 121 নাম্বার পৃষ্ঠা থেকে, ওকে? 121 নাম্বার 4.11 আর্টিকেল। আচ্ছা, তাহলে দেখেন ক্যাপাসিটেন্সটা কি হচ্ছে, যে ক্যাপাসিটেন্সটা আমার লাইনে কেন তৈরি হয়, জাস্ট একটু নরমাল ভাবে বুঝাচ্ছি। ক্যাপাসিটেন্স পার্টটা সোজা, ধরেন এটা একটা লাইন এবং এটা একটা লাইন, ঠিক আছে? আমরা দেখেন একটা সূত্র জানি না, C equals to Q by V, তাই না? এটা কিন্তু আমাদের ক্যাপাসিটেন্স নির্ণয় করা বেসিক সূত্র এখানে, ঠিক আছে? C equals to Q by V, এটা মনে রাখবেন। এখন ধরেন এখানে আমাদের দুইটা লাইন আছে। এখন একটা জিনিস হচ্ছে কি, এই দুইটা লাইনের মধ্যে যদি আমার পটেনশিয়াল ডিফারেন্স থাকে, তাহলে এই লাইন আর এই লাইনের মধ্যে যদি আমার কি থাকে, পটেনশিয়াল ডিফারেন্স সৃষ্টি হয়, পটেনশিয়াল ডিফারেন্স যদি থাকে, তাহলে হচ্ছে কি এই দুইটা লাইনের মধ্যে আমার একটা ক্যাপাসিটেন্স ফর্ম করে, বুঝা গেছে? এই লাইন, দুইটা লাইনের মধ্যে যদি আমার পটেনশিয়াল ডিফারেন্স থাকে তাহলেই আমার ক্যাপাসিটেন্সটা তৈরি হয়, বুঝতে পারছেন? বুঝলাম না স্যার। দুইটা লাইন, তাই না? ধরেন এই একটা লাইন, এই একটা লাইন। এখন দুইটা লাইনের মধ্যে যদি আমার পটেনশিয়াল ডিফারেন্সেস সেম থাকে, পটেনশিয়াল মানে কি ভোল্টেজ, তাই না?
যে দুইটা লাইনের মধ্যে আমার ভোল্টেজ ডিফারেন্স থাকে তাহলে আমার হচ্ছে ওই দুইটা লাইনের মধ্যে ক্যাপাসিটেন্স তৈরি হবে। বুঝা গেছে? দুইটা লাইনের মধ্যে যদি আমার ভোল্টেজের পার্থক্য থাকে। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন এখানে যে কথাটা বলছে যে চার্জিং কারেন্ট, একটা কথা বলছে যে চার্জিং কারেন্ট কাকে বলে, এবং ওইটাই আমি বলতেছি। দেখেন যে চার্জিং কারেন্ট কাকে বলে, সেটা হচ্ছে ক্যাপাসিটেন্সের মধ্য দিয়ে, এই যে ক্যাপাসিটেন্স, এই ক্যাপাসিটেন্সের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের চার্জিং কারেন্ট। ঠিক আছে? ক্যাপাসিটেন্সের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে আমরা বলতেছি চার্জিং কারেন্ট। ওকে, চার্জিং কারেন্ট। এখন ধরেন আমার একটা মাথার উপর, এটা ধরেন এটা আমার গ্রাউন্ড লেভেল, মানে মাটি। এখন ধরেন এদিকে একটা টাওয়ার আছে, এখান থেকে একটা তার গেছে, তাহলে যেহেতু এটা লাইন, এটা ফেজ, তার মানে কি এখানে একটা ভোল্টেজ আছে, আর গ্রাউন্ড লেভেলে আমার ভোল্টেজ কত, 0, তাই না? তার মানে কি এই ফেজ এবং এই গ্রাউন্ডের মধ্যে একটা কি পটেনশিয়াল ডিফারেন্স আছে না? তার মানে আমার এই তার থেকে গ্রাউন্ডের সাথে কি একটা ক্যাপাসিটেন্স তৈরি হবে না? স্যার হবে। হ্যাঁ, বোঝা গেছে তাহলে ক্যাপাসিটেন্সটা কিভাবে তৈরি হচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এই ক্যাপাসিটেন্সের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে আমরা চার্জিং কারেন্ট বলি। আবার অন্যভাবে বলতে পারি, এই ক্যাপাসিটেন্সের মধ্য দিয়ে যে কারেন্টটা যায় সেটা আরেকটা নাম আছে, সেটা পিডিএফ এ লেখা নাই, আমি আপনাকে বলে দিচ্ছি। সেই নামটাকে বলে হচ্ছে লিকেজ কারেন্ট। এই লিকেজ কারেন্টটা আমার লস কম্পোনেন্টের জন্য দায়ী। তাহলে একটা জিনিস চিন্তা করেন, আমি যদি যত বেশি কারেন্ট আমার এই ক্যাপাসিটেন্সের মধ্য দিয়ে যাবে, আমার লিকেজ কারেন্টের পরিমাণ তত বেশি হবে, আর লিকেজ কারেন্টের পরিমাণ যত বেশি হবে আমার লস তত বেশি হবে, তাই না? তার মানে হচ্ছে কি, আমার লস তত বেশি হবে মানে হচ্ছে আমার এফিসিয়েন্সি তত কমে যাবে, ভোল্টেজ রেগুলেশনটা তত কমবে, এবং পাওয়ার ফ্যাক্টরের পরিমাণ কি হবে, ডিক্রিজ করতে থাকবে। বুঝা গেছে? চার্জিং কারেন্ট আর লিকেজ কারেন্ট স্যার একই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখেন, যদি আমার ক্যাপাসিটেন্সের মধ্য দিয়ে কারেন্টটা ফ্লো করে, যেহেতু ক্যাপাসিটেন্সের মধ্যে যে কারেন্টটা ফ্লো করতেছে ওটাকে আমরা বলতেছি লিকেজ কারেন্ট, এবং এই কারেন্টটা আমার লস কম্পোনেন্ট মানে লসের জন্য দায়ী। তাহলে ওইটার মধ্য দিয়ে আমার যত বেশি কারেন্ট যাবে আমার এফিসিয়েন্সি তত কম হবে। ঠিক আছে? তার মানে এফিসিয়েন্সি কিন্তু তত কম হবে, এবং পাওয়ার ফ্যাক্টরও, আমার পাওয়ার ফ্যাক্টর কিন্তু তত খারাপ হইতে থাকবে, এবং আমার কি হবে, স্টেবিলিটিটাও হ্যাম্পার হবে। বুঝা গেছে? বুঝতে পারছেন? জি স্যার। এখন দেখেন, আমি যদি এখন আপনাকে ভাইভাতে কোশ্চেন করি যে আমার লাইনে, যে ট্রান্সমিশন যে লাইনে ক্যাপাসিটেন্সের মান বেশি থাকা ভালো না কম থাকা ভালো, এটার অ্যানসারটা কি রকম হবে? স্যার অবশ্যই কম। কেন বলেন? স্যার ওই যে আমাদের স্যার লাইনে যে স্যার লিকেজ কারেন্টের পরিমাণটা কম হলে স্যার এফিসিয়েন্সিটা কম হবে। হ্যাঁ, ক্যাপাসিটেন্সের মান কম হলে যে আমার লিকেজের কারেন্টের মান কম হবে, কেন হবে? স্যার পটেনশিয়াল ডিফারেন্সের কারণে স্যার। না, এটা দেখেন, এই যে এখানে যে ক্যাপাসিটেন্সটা তৈরি হয়েছে, আমরা এটা জানি না ক্যাপাসিটেন্সটাকে যদি আমরা ওহমের মান আকারে প্রকাশ করতে চাই, তাই না? জি স্যার। তাহলে আমরা কি বলি, ওটাকে বলি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। তাহলে এক্সি হচ্ছে কত, 1/2 পাই এফসি, তাই না? এটাই তো, এটাকে আমরা ওহম ভ্যালুতে, এটা আমার ওহম। তাহলে এই ওহমিক যে ভ্যালু, মানে এই এক্সি, আমার এক্সির মান যত বেশি হবে আমার ওহমের মান, মানে এখানকার এটাও তো আমার একটা রেজিস্ট্যান্স হিসেবে, মানে এটা আমার একটা কারেন্টের বাধা প্রদানকারী হিসেবে কাজ করবে ওহম ভ্যালুটা। তাইলে আমার এখানে এক্সির মান যত বেশি হবে আমার এর মধ্য দিয়ে, ক্যাপাসিটেন্সের মধ্য দিয়ে কারেন্টের মানটা তত কি হবে, কম হবে না? জি স্যার। তাহলে এক্স এর মান যদি বেশি হওয়া লাগে তাহলে আমার ক্যাপাসিটেন্সের মান কি হওয়া লাগবে, 0 কম হওয়া লাগবে, তাই না? কারণ ব্যস্তানুপাতিক। এক্স এর মান যদি আমার বেশি হওয়া লাগে তাহলে সি এর মান কত কম হওয়া লাগবে, কম না? দেখেন বুঝতে পারতেছেন কিনা? এক্সি মানে স্যার। এক্সি মানে কি, আমাদের ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান। ক্যাপাসিটি রিঅ্যাকট্যান্সের যে মানটা সেটা আমার ইউনিট কি, ওহম না? ওহম স্যার। হ্যাঁ, তো এই ওহমটার যদি মান বের করতে চাই সেটা কিন্তু আমরা বলছি এক্সি, তাহলে এটা মান কত, 1/2 পাই এফসি না? জি। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে আমরা চাচ্ছি যে এটার মধ্য দিয়ে যাতে কম পরিমাণ, ক্যাপাসিটেন্সের মধ্যে দিয়ে যাতে কম কারেন্ট ফ্লো করে, তাহলে ক্যাপাসিটেন্সের মধ্যে দিয়ে যদি কম কারেন্ট ফ্লো করা লাগে তাহলে এক্স এর মানটা আমার বেশি হওয়া লাগবে না? জি স্যার তাহলে অবশ্যই। এই এক্স এর মানটা যদি আমার বেশি হওয়া লাগে, দেখেন তাহলে এক্স এর সমস্যা কত, 1/2 পাই এফসি।
তাহলে এক্স এর সাথে যদি আমার কি 1/c না ব্যস্তানুপাত সম্পর্ক না? জি স্যার। তার মানে এক্স এর মান যদি বেশি হওয়া লাগে তাহলে সি এর মান কত হওয়া লাগবে? কম, তাই তো? জি তার মানে ক্যাপাসিট্যান্সের মান যদি আমার কম হয় তাহলে এখানকার ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান বেশি হয়ে যাবে, মানে এর যে ওহমিক মানটা সেটা বেশি হয়ে যাবে। ওহমিক মান বেশি হয়ে গেলে আমার কারেন্টের মান কি হবে? কম হবে। বুঝা গেছে? এটাই হলো এক্সপ্লেনেশন। বুঝা গেছে কি? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এখান থেকে এতটুকু পর্যন্ত আমি বলে ফেলছি, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত। এখন আমরা যেটা বের করব, দেখেন ক্যাপাসিটেন্স অফ এ সিঙ্গেল ফেজ টু ওয়্যার লাইন। আমরা যদি ইন্ডাকটেন্স বুঝে থাকি ক্যাপাসিটেন্সও বুঝতে পারবো, এটা আহামরি কিছু না। আমরা জাস্ট আজকে দেখবো এখান থেকে ক্যাপাসিটেন্স যে সিঙ্গেল ফেজ টু ওয়্যার যে লাইন, সেই টু ওয়্যার লাইনে ক্যাপাসিটেন্সটা কেমনে বের করা লাগে ওইটা দেখবো। তারপর হচ্ছে যে আর হচ্ছে ক্যাপাসিটেন্স এই যে সিঙ্গেল ফেজ ক্যাপাসিটেন্স সিঙ্গেল ফেজ টু ওয়্যার লাইন, এটা দেখতে পারলে তারপর আমরা নিউট্রালের সাপেক্ষে ক্যাপাসিটেন্সটা দেখবো। এটা যদি আমরা দেখতে পারি, জাস্ট হচ্ছে যে বললাম ইকুইল্যাটারাল স্পেসিং তো আপনারা জানেন, একটু আগে বললাম। তো এগুলার আসলে আমাদের প্রমাণ দেখা দরকার নাই, এই আনসিমেট্রিক্যাল স্পেসিং আপনাকে বলছি যে কি কারণ হচ্ছে কিন্তু কন্ডাক্টরের মধ্যে যদি পরস্পর দূরত্ব যদি সমান না হয়, তাহলে এগুলা জাস্ট আমরা দেখবো যে সূত্র কিভাবে ইউজ করবে, এগুলো আমার প্রমাণ দেখা দরকার নাই। মানে আমাদের পড়া জাস্ট এই পর্যন্তই, এবং এই যে এই পর্যন্ত বান্ডেল কন্ডাক্টর সেটা আমি আপনাদের গত ক্লাসে দেখাইছি, ওইখান থেকে পড়লেই হবে। জাস্ট আমরা তাহলে আজকে পড়া হচ্ছে আমাদের এই পর্যন্ত। এই পর্যন্ত যদি আমরা পড়তে পারি তাহলে আমাদের ক্যাপাসিটেন্সের থিওরি পার্টটাও শেষ হয়ে যাবে। তারপর নেক্সট ক্লাস হচ্ছে আমরা ইন্ডাকটেন্সের হালকা একটু কিছু ম্যাথ করব, ক্যাপাসিটেন্সের ম্যাথ করে শেষ হয়ে যাবে। দুইটা দেখবো আর কি, দুইটা ম্যাথ দেখবো, সেটা দুইটার মধ্যে হচ্ছে ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স বের করা লাগে। তাহলে দেখেন আজকে আমাদের প্রথম যেটা টপিক সেটা হচ্ছে ক্যাপাসিটেন্স অফ এ সিঙ্গেল ফেজ টু ওয়্যার লাইন। মানে একটা দুইটা ওয়্যার লাইন আছে, সেই টু ওয়্যার সিঙ্গেল ফেজ টু ওয়্যার লাইন, সেটা ক্যাপাসিটেন্সটা আমরা কিভাবে বের করব সেটা দেখেন। এটা খুবই ইজি, জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখেন। Capacitance of single phase line. এখন দেখেন ভালো করে বুঝেন, ক্যাপাসিটেন্স অফ এ সিঙ্গেল ফেজ, এটা আমার তাহলে ধরেন কি সিঙ্গেল ফেজে আমার দুইটা কন্ডাক্টর আছে, এটা একটা কন্ডাক্টর এবং এটা আমার হচ্ছে একটা কন্ডাক্টর। প্রমাণ কিন্তু খুব ছোট, জাস্ট একটু ভালো করে খেয়াল করবেন। এটা একটা কন্ডাক্টর, এটা একটা কন্ডাক্টর, ঠিক আছে? এখন দেখেন এই কন্ডাক্টরের রেডিয়াস ধরলাম আর, এবং এই কন্ডাক্টরের রেডিয়াসও ধরলাম আর, মানে দুইটা সমান রেডিয়াস। এবং ধরলাম এই কন্ডাক্টরের মধ্যে যে পরিমাণ চার্জ আছে সেটা হচ্ছে Q1, এবং এই কন্ডাক্টরের মধ্যে যে পরিমাণ চার্জ আছে সেটা হচ্ছে Q2, ঠিক আছে? এবং এই কন্ডাক্টরের সেন্টার থেকে এই কন্ডাক্টরের সেন্টার, এই কন্ডাক্টরের সেন্টার এবং এই কন্ডাক্টরের সেন্টারের মধ্যে পরস্পর যে দূরত্ব সেটা হচ্ছে D। দেখেন এতটুকু বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এখানে আমরা জাস্ট ক্যাপাসিটেন্সটা বের করার সূত্রটা বের করব, সেটার একটা প্রুফ দেখতেছি। তাহলে দেখেন আমি একটু আগে আপনাদের যেটা দেখাইছি যে C ইকুয়ালস টু কত, Q/V, তাই না? তাহলে এখন আমাকে কিন্তু ভোল্টেজের পরিমাণটা বের করা লাগবে। এখন ভোল্টেজের জন্য যে সূত্রটা ইউজ করি আমরা সেটা একটু খেয়াল রাখতে হবে। সেই সূত্রটা কি, যে V ইকুয়ালস টু ধরেন 1 নাম্বার বিন্দু এবং 2 নাম্বার বিন্দুর মধ্যবর্তী, 1 নাম্বার বিন্দু এবং 2 নাম্বার পয়েন্ট, এই যে ধরেন এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। এই সূত্রটা প্রমাণ যেটা দেখাবো যে V12, এটা আপনাদের হচ্ছে যে সূত্রটা আগে লিখি দাঁড়ান, Q/2 পাই এপসাইলন নট লন d2/d1। আচ্ছা, এটা মানে হচ্ছে কি দেখেন, ধরেন এটা হচ্ছে আমার 1 নাম্বার বিন্দু, এটা হচ্ছে আমার 2 নাম্বার বিন্দু, ঠিক আছে? তাহলে দেখেন এটা হচ্ছে ধরেন আমাদের মূল বিন্দু, যেখান থেকে আমরা হচ্ছে যে ক্যালকুলেট করতেছি দূরত্বটা।
হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট বলতে পারেন। তাহলে দেখেন এখান থেকে আমাদের এটা দূরত্ব হচ্ছে এখান থেকে ধরেন যে এখান থেকে এটা দূরত্ব হচ্ছে ধরেন আমাদের কত ধরবেন D1 এক নম্বরের দূরত্ব, এবং এখান থেকে আমাদের এটার যে রেফারেন্স পয়েন্টের দূরত্ব সেটা হচ্ছে D2। এটা হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট। এই প্রমাণটা যেটা, সেই প্রমাণটা হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক্স থেকে আসে। প্রমাণটা দেখার দরকার নাই, সূত্রটা মনে রাখবেন। এর মানে হচ্ছে কি, এই সূত্রটা মানে হচ্ছে যে কিউ পরিমাণ চার্জ যদি 1 নাম্বার বিন্দু থেকে 2 নাম্বার বিন্দুতে যায়, মানে একই পরিমাণ চার্জকে যদি আমি 1 নাম্বার পয়েন্ট থেকে অন্য বিন্দুতে নিয়ে যাই, তাহলে দুইটা পয়েন্টের মধ্যবর্তী যে পটেনশিয়াল, মানে 2 নাম্বার পয়েন্ট এবং 1 নাম্বার পয়েন্ট, এই যে দেখেন, তাহলে এই যে আমি আবার বলতেছি, একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে কি যে একই পরিমাণ চার্জ, কিউ পরিমাণ চার্জকে যদি আমি 1 নং পয়েন্ট থেকে 2 নং পয়েন্টে নিয়ে যাই, তাহলে 1 নাম্বার বিন্দু এবং 2 নাম্বার বিন্দুর মধ্যে যে পটেনশিয়াল ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটার ভ্যালু হচ্ছে Q/2πε0, মানে যে পরিমাণ চার্জ আমি সরাচ্ছি সেই পরিমাণ চার্জ লন D2/D1, মানে দূরের বিন্দু ডিভাইডেড বাই কাছের বিন্দু। বুঝা গেছে? দেখেন, বুঝতে পারছেন? স্যার রিটার্ন আরেকবার রিপ্লে স্যার। দেখেন এটা হচ্ছে আমার এই পয়েন্টের মধ্যবর্তী, এই পয়েন্ট এবং এই পয়েন্টের যে পটেনশিয়াল ডিফারেন্সের যে মানটা, সেটা হচ্ছে আমাদের V12। ঠিক আছে, আমরা কি করতেছি, 1 নাম্বার বিন্দু থেকে 2 নাম্বার বিন্দুর, 1 নাম্বার বিন্দু থেকে 2 নাম্বার বিন্দুতে আমরা এই কিউ পরিমাণ চার্জকে সরাই নিয়ে গেছি। তাহলে আমার এই কিউ পরিমাণ চার্জ সরানোর ফলে আমার 1 নাম্বার বিন্দু এবং 2 নাম্বার বিন্দুর মধ্যবর্তী যে পটেনশিয়াল ডিফারেন্সটা যেটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে Q/2πε0 লন, কিউ মানে হচ্ছে চার্জের মান, যেটা আমরা কিউ বলছি, দেন লন D2/D1, D2 হচ্ছে কি যে বিন্দুতে নিয়ে গেছি সেই বিন্দু ডিভাইডেড বাই আগে যে বিন্দুতে ছিল সেই বিন্দু। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারলে এখন দেখেন, এখন আমরা যদি বলি যে এখন দেখেন, এখন আমরা V12 যে সূত্রটা লিখছিলাম ওই সূত্রটাই আমরা এখানে লিখবো। তাহলে V12 আমরা যদি ক্যালকুলেট করতে চাই, দেখেন V12 ক্যালকুলেট করবো, মানে এটাকে ধরেন 1 নাম্বার পয়েন্ট, এটাকে ধরেন 2 নাম্বার পয়েন্ট। ঠিক আছে, ওকে। এখন দেখেন এখানে আমাদের কয়টা চার্জ আছে, 2টা চার্জ না? জি স্যার। তার মানে একবার আমরা V12 ক্যালকুলেট করব এই Q1 চার্জের জন্য, একবার V12 করব, আবার V12 করব Q2 চার্জের জন্য। ঠিক আছে, তাহলে দেখেন V12 যদি আমরা এখন বের করি Q1 চার্জের জন্য, এই V12 মানে হচ্ছে 1 নাম্বার পয়েন্ট এবং 2 নাম্বার পয়েন্টের যে পটেনশিয়াল ডিফারেন্স সেটা। এখন Q1 চার্জের জন্য যদি আমি করি, তাহলে দেখেন এটা মান আসবে, চার্জ কত ছিল Q1, তাই না? তাহলে Q1 ডিভাইডেড বাই 2πε0 লন, এটা এই যে ফাইনাল বিন্দু, তার মানে ফাইনাল বিন্দু হচ্ছে এইটা, তাহলে এই বিন্দু, তাহলে এখান থেকে এটা দূরত্ব কত, D না? তাহলে D লিখলাম। আর ইনিশিয়াল বিন্দু ছিল ধরেন এইটা, তাহলে এই বিন্দু যেহেতু সেটা হচ্ছে কন্ডাক্টর রেডিয়াস নিতে হবে, তাহলে কন্ডাক্টর রেডিয়াস কত, R না? আর তাহলে আমরা R নিলাম। বুঝা গেছে? বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এটা হচ্ছে V12 Q1 চার্জের জন্য। তাহলে এখন যদি আমরা দেখেন, এখন এই Q2 চার্জের জন্য আমরা কি করব, এই Q2 চার্জের জন্য এই V21 বের করব। ঠিক আছে, আমরা আগে V21 বের করি, দেখেন, তারপরে V12 আমরা বের করতেছি, খেয়াল করেন। তাহলে এখানে আমরা সেম সূত্র, এখানে চার্জ কত ছিল Q1, তাহলে এখানে চার্জ কত হবে Q2, তাই না? কারণ কি দেখেন, Q2 চার্জের জন্য বের করতেছি না আমরা, বুঝা গেছে? জি স্যার, জি তাহলে স্যার। আমাদের এখানে চার্জ হচ্ছে Q2 ডিভাইডেড বাই 2πε0। এই চার্জকে নিয়ে যাচ্ছে যে এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবর্তী যে ডিফারেন্সটা, তাহলে দেখেন D/R। D/R। আচ্ছা, এখন ধরেন আমরা যদি ধরেন একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে, আচ্ছা রেজিস্ট্যান্স না, সহজভাবে বুঝেন, একটা ভোল্টেজ সোর্স ধরেন, হ্যাঁ, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, তাই না? এখন ধরেন এটা যদি 5 ভোল্ট হয়, আর আপনি যদি একটা ভোল্টমিটার মনে করেন কানেক্ট করতেছেন, ভোল্টমিটারের পজিটিভ প্রান্তটা এখানে লাগাইছেন, নেগেটিভ প্রান্তটা এখানে লাগাইছেন, ঠিক আছে? জি স্যার। তাহলে আমার কত আসবে ভোল্ট, এই ভোল্টমিটারে আপনি দেখবেন এটা 5 ভোল্টই দিচ্ছে, তাই না? জি। 5 ভোল্ট স্কেল দেখতে পারবেন। বাট আপনি যদি ভোল্টমিটারের নেগেটিভ প্রান্তটা এই পজিটিভের সাথে লাগাই দেন, আর ভোল্টমিটারের পজিটিভ প্রান্তটা যদি আপনি নেগেটিভের সাথে লাগাই দেন,
তাহলে কি আসবে, আপনার কিন্তু ভোল্টমিটারে যে স্কেলটা দেখাবে সেটা হচ্ছে -5, বুঝা গেছে? জি তাইলে দেখেন এইটার মানে এটা কেন বুঝাইলাম, তাহলে V21 হচ্ছে এটা, তাহলে V12 কত হবে Q2 এর জন্য? তাহলে আগে যেটা ছিল সেটা মাইনাস হবে না, উল্টাটা হবে না? স্যার Q2 মাইনাস তাহলে মাইনাস Q2 ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট, তাই তো? লন ডি বাই আর। ডি বাই আর। দেখেন বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন আমরা V12 একবার Q1 এর জন্য বের করছি এবং V12 একবার Q2 এর জন্য বের করছি, ঠিক আছে? তাহলে এখন আমরা টোটাল V12 বের করব। তাহলে টোটাল যদি V12 বের করতে যাই, তাহলে V12 Q1 এবং V12 Q2 যোগ করতে হবে না? জি স্যার উপরে Q1 একবার বের করলাম, আবার নিচেও Q1 একবার, এটা Q2। নেগেটিভের জন্য। Q2 এটা। দুইটা চার্জ না, Q1 এবং Q2, তো দুইটা কন্ডাক্টরের জন্য আলাদা করে বের করতে হবে না? ইন্ডাকটেন্সে কি করছিলাম, প্রত্যেকটা কন্ডাক্টরের জন্য আমরা ইন্ডাকটেন্স বের করছি না, মানে প্রত্যেকটা কন্ডাক্টরের জন্য তো আমরা ইফেক্ট গুলো চিন্তা করছি, তাই না? এখানেও সেম, প্রত্যেকটা কন্ডাক্টরের জন্য আমার ইফেক্ট গুলো চিন্তা করতে হবে। এখন দেখেন আমরা V12 এর মানটা বসাই দিলাম, Q1 ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট লন ডি বাই আর প্লাস V12 Q2, যেটা সেটা হচ্ছে কত, প্লাস না, এখানে হবে মাইনাস, তাই তো? মাইনাস হবে Minus স্যার। Q2 2 পাই এপসাইলন নট ইনটু লন ডি বাই আর, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন ধরেন আমরা এখানে দুইটা কন্ডাক্টরে চার্জ দুটো ভিন্ন ভিন্ন ধরছি, তাই না? ধরেন এই দুইটা কন্ডাক্টরে চার্জের পরিমাণ সমান, তার মানে কি Q1 ইকুয়ালস টু Q2, বুঝা গেছে? এবং যেহেতু চার্জের পরিমাণ বলছে, কিন্তু চার্জের ম্যাগনিটিউড, চার্জের পরিমাণ সমান, তার মানে ধরেন Q1 এবং Q2 যেহেতু পরস্পর সমান, তা আমরা আলাদাভাবে না লিখে Q1 এবং Q2 কে আমরা Q দিয়ে লিখতে পারি। তাহলে এখানে আমরা বলতে পারি Q1 এবং Q2 কে দেখেন আমরা এখানে Q দিয়ে লিখতে পারি। তাহলে এখানে আমরা বললাম Q, এখানেও আমার Q, যেহেতু দুইটা কন্ডাক্টরে আমরা ধরে নিচ্ছি যে সেম পরিমাণ চার্জ আছে। এখন একটা জিনিস চিন্তা করেন, এখন প্লাস মাইনাস চিন্তা করব। ধরেন একটা সার্কিট আছে, এখন ধরেন এটা যেটা সোর্স লাগানো থাকে, ডিসি সোর্স, হ্যাঁ, এই কন্ডাক্টরটা ধরেন এই যে এখান থেকে যে এতটুকু যে কন্ডাক্টর, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই কন্ডাক্টর, আর এখান থেকে আমাদের এই যে কন্ডাক্টরটা সেটা হচ্ছে আমার এই কন্ডাক্টর। এখন চিন্তা করেন, তাহলে এই কন্ডাক্টরটা হচ্ছে এইটা, আর এই লাল কন্ডাক্টরটা হচ্ছে এইটা। তাহলে একটু খেয়াল করে দেখেন, এখানে যদি পজিটিভ এটা নেগেটিভ প্রান্ত হয়, তাহলে এই কন্ডাক্টরের মধ্যে কারেন্ট যাবে এইদিকে, তাই না? আর এই কারেন্টটা যাবে আমার এদিকে না? দেখেন বোঝা যায় কিনা? স্যার বুঝলাম না, আরেকবার স্যার। আচ্ছা, দেখেন আমরা তো সিঙ্গেল ফেজ সিস্টেম চিন্তা করতেছি, তাই না? জি এটা তো আমাদের সিঙ্গেল ফেজ সিস্টেম, তাই না? সিঙ্গেল ফেজ, বাট এটা হচ্ছে কি ডিসি ধরছি বুঝার সুবিধার্থে। ধরেন এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ফেজই, বাট এটা আমি ডিসি নিয়ে বুঝাচ্ছি সহজভাবে বোঝানোর জন্য, ঠিক আছে? আচ্ছা, আপনাদের আমি এসি দিয়ে বুঝাই। ধরেন এটা আমার এসি, ঠিক আছে? এসি ধরেন, তাহলে একবার এদিকে এটা ধরেন যদি পজিটিভ হয় এটা নেগেটিভ হবে, তাহলে আমার কারেন্ট কোন দিকে যাবে, পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভের দিকে না? জি তাহলে কারেন্টের দিক হবে কোন দিক, এখান থেকে এরকম না? জি স্যার। তাহলে দেখেন এই ওয়্যার দিয়ে কারেন্ট আমার কি হচ্ছে, যাচ্ছে, আর এই ওয়্যার দিয়ে আমার কারেন্ট ঢুকতেছে না, তার মানে কি ডিরেকশনটা উল্টা না? জি উল্টা। উল্টা। তাহলে এইটার জন্য আমার একটা, তার মানে এদিক দিয়ে যদি আমার কারেন্ট যায়, তাহলে এদিক দিয়ে আমার কারেন্ট ঢুকবে, বুঝা গেছে? জি স্যার বুঝতে পারছি। মানে একটা যদি পজিটিভ লেখেন তাহলে আরেকটা নেগেটিভ লিখতে হবে, বুঝা গেছে কথা? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এই Q1 এর জায়গায় এখানে Q1 ছিল, Q1 এর জায়গায় আমরা লিখবো প্লাস Q, তাহলে লিখলাম। আর এখানে ছিল Q2, Q2 এর জায়গায় কি লিখবো, মাইনাস Q।
তাহলে এই মাইনাস আর এই মাইনাস কত হবে, প্লাস না? তাহলে এটা প্লাস হয়ে গেল। দেখেন এতটুকু বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এইটা এবং এটা যোগ করলে কত হবে, দেখেন সিম্পল জিনিস, 2 এবং 2 যোগ করলে কত হয়, 4 না? এটা কিন্তু সেম না, দেখেন। জি 2 আর 2 যোগ করলে 4। তাহলে এটা আর এই কম্পোনেন্ট তো আমার সেম, তাই না? এই কম্পোনেন্ট আর এই কম্পোনেন্ট সেম না? x প্লাস x যোগ করলে কত হয়, 2x। 2x। তাহলে এটা তো সেম আর এটা সেম, তাহলে এটা যোগ করলে কত হবে, 2 ইনটু q বাই 2 পাই এপসাইলন নট ln d বাই r, ঠিক আছে? ln d বাই r। তাহলে এই 2 আর এই 2 কাটাকাটি চলে গেল, তাহলে কত আসে, q বাই এপসিলন পাই বাই এপসিলন 0 ln d বাই r। q বাই পাই এপসাইলন নট, তাই না? জি এপসিলন q নট বাই পাই এপসাইলন নট ln d বাই r, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে এটা আমাদের কিন্তু ভোল্টেজের মান আসলো, এটা হচ্ছে V12। ঠিক V12 মানে কি, 1 নাম্বার কন্ডাক্টর এবং 2 নাম্বার কন্ডাক্টর, এই কন্ডাক্টর এই কন্ডাক্টরের মধ্যে যে পটেনশিয়াল যে ডিফারেন্সটা সেটা। তাহলে আমরা যদি ক্যাপাসিটেন্সটা, আমরা তো মেইন উদ্দেশ্য ক্যাপাসিটেন্স বের করা, তাই না? জি তাহলে আমি এটা মুছে দেই। আচ্ছা, এখন যদি আমরা ক্যাপাসিটেন্সটা বের করি, দেখেন ক্যাপাসিটেন্সে দেখেন সূত্রটা কি ছিল, q বাই না? q বাই সি সি তাহলে হ্যাঁ, তাহলে C12 হবে 1 নাম্বার কন্ডাক্টর এবং 2 নাম্বার কন্ডাক্টরের মধ্যবর্তী যে ক্যাপাসিটেন্সের মান, সেটা হবে চার্জের মান কত, দুটো চার্জের মান তো সমানই ছিল, তাই না? জি স্যার। তাহলে আমরা কিউ, স্মল কিউ ছিল, কিউ ডিভাইডেড বাই কত, এই যে এই কিউ জন্য লিখলাম, দেন ডিভাইডেড বাই ভোল্টেজ V12। তাহলে আমরা V12 এর মান বের করছি না, এই যে কত, q বাই এপসিলন নট। আমরা এখানে বের করছি হচ্ছে কিউ ডিভাইডেড বাই পাই এপসাইলন নট, তাই তো, লন ডি বাই আর। তাহলে দেখেন এই পাই এপসাইলন নট কে আমরা উপরে লিখতে পারি না? জি স্যার, ভাগ আকারে চলে যাবে। হ্যাঁ, এই পাই এপসাইলন নট কে আমরা উপরে লিখতে পারি, তাহলে এটা আমরা নিচে এটা কেটে দিলাম। এখন দেখেন এই কিউ এবং এই কিউ কাটাকাটি চলে যায়, তাই তো? জি আমাদের আলটিমেটলি মান থাকে কত, পাই এপসাইলন নট লন ডি বাই আর, তাই না? জি তাহলে এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্সের মান বের করলাম আমরা, ঠিক আছে? তাহলে দুইটা লাইনের মধ্যবর্তী যে ক্যাপাসিটেন্সটা তৈরি হয়, সেই ক্যাপাসিটেন্সের মানটা হচ্ছে পাই এপসাইলন নট ডিভাইডেড বাই কত, দুইটা লাইনের মধ্যবর্তী যে দূরত্ব, দুইটা লাইনের মধ্যবর্তী যে দূরত্ব সেটা ডিভাইডেড বাই লন এই যে ডি, এরটা হচ্ছে যে আমার একটা কন্ডাক্টর যেগুলো ইউজ করছি সেই কন্ডাক্টরের কি রেডিয়াস, বুঝা গেছে? জি তাহলে এটা হচ্ছে আমাদের লাইন টু লাইনের যে ক্যাপাসিটেন্সের মান সেটা আমরা বের করলাম। তাহলে আমরা যদি একটু পিডিএফটাতে দেখি, দেখেন সেম জিনিসই ওরা বের করছে। আপনি হাদিস হাদিসের বইও দেখতে পারেন, বাট এটার চেয়ে আমি যে প্রমাণটা দেখালাম এটা ইজি বেশি, ঠিক আছে? এই কারণে যে দেখেন এখানে জাস্ট ওরা এবি দিছে, আমি জাস্ট 1 2 দিয়ে ধরে নিছি। দেখেন পাই এপসাইলন নট লগ ই মানে কত, লনই তো, তাই না? জি লন ডি বাই আর, বুঝা গেছে? দেখেন বুঝতে পারছেন প্রমাণটা? স্যার আপনারটাই করবো স্যার, এটা ঝামেলা লাগিচ্ছে। আচ্ছা ঠিক আছে, যেটাই করেন সমস্যা নাই। ওই একটা করলে হলো স্যার। হ্যাঁ হ্যাঁ, হাদিস হাদিস বাট সঠিক হইতে হবে, একটা করলেই হবে বাট সঠিক হইতে হবে। তো ওইটা হাদিস হাদিসের বই দেখবেন, ঠিক এইভাবে করে দেওয়া আছে, আমার লেকচারটা দেখলেও বুঝতে পারবেন আমি এইভাবেই পড়াইছি, যাতে প্রবলেম না হয়। তাহলে দেখেন এটা হচ্ছে আমার লাইন টু লাইনের মধ্যে একটা লাইন থেকে আরেকটা লাইনের যে ক্যাপাসিটেন্সের মান সেটা, কারণ এটার ইউনিট কিন্তু অবশ্যই মনে রাখবেন, সেটা হচ্ছে ফ্যারাডে পার মিটার, ঠিক আছে? আমরা যখন নেক্সট ক্লাসে ম্যাথ করব তখন এটা আরো ক্লিয়ার, তখন দেখবেন যে একদমই সোজা, আপনার প্রুফ গুলাই ঝামেলা, ম্যাথ করতে তো প্রবলেম হয় না যদি বুঝতে পারেন আর কি। তাহলে এটার ইউনিট হচ্ছে ফ্যারাডে পার মিটার, ঠিক আছে? এটা হচ্ছে এক লাইন থেকে আরেকটা লাইনের মধ্যবর্তী যে ক্যাপাসিটেন্সটা তৈরি হচ্ছে সেটার মান, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের আরেকটা লাস্ট টপিক আছে, তাহলে হচ্ছে এটা পরে আরেকটু পড়াইলে হচ্ছে যে ক্যাপাসিটেন্সটা শেষ হয়ে যাবে। দেখেন এখন ওটা ছিল আমাদের লাইন টু লাইন ক্যাপাসিটেন্স, তাই না? এখন আমরা বের করতে চাচ্ছি, দেখেন একটা লাইনের সাথে নিউট্রালের সাথে ক্যাপাসিটেন্স, ওরা কি বলছে যে the capacitance to ground or capacitance to neutral for two wire line is twice the line to line capacitance। এর মানে কি একটু খেয়াল করে দেখেন, এ বলতেছে যে আমার লাইন টু লাইনের যে ক্যাপাসিটেন্সটা তৈরি হয়েছে সেটাকে দ্বিগুণ পরিমাণ করলে আমি যে কোনো একটা
ওই লাইনের সাথে নিউট্রালের সাপেক্ষে যে ক্যাপাসিটেন্সটা তৈরি হয়েছে সেটা পাবো। তার মানে হচ্ছে কি, যে এটা ধরেন ক্যাপাসিটেন্স যেটা হচ্ছে সিএবি, তাই না? এটা হচ্ছে সিএবি, একটা লাইন থেকে আরেকটা লাইনে ক্যাপাসিটেন্স। তাহলে এইটাকে যদি, যে ক্যাপাসিটেন্সটা তৈরি হয়েছে এটাকে যদি আমরা যে 2 দিয়ে গুণ করি, তাইলে হচ্ছে যে আমাদের যে ওই লাইনের সাথে নিউট্রালের একটা ক্যাপাসিটেন্সের মানটা আমরা পেয়ে যাব। বুঝা গেছে? লাইন টু লাইন ক্যাপাসিটেন্সের যে মান সেটাকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে আমরা নিউট্রালের সাপেক্ষে ক্যাপাসিটেন্সের মান পেয়ে যাব। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন স্যার দেখেন। আরেকবার বলেন স্যার। আচ্ছা, লাইন টু লাইন যে ক্যাপাসিটেন্স এ এবং বি, এটা হচ্ছে আমাদের দুইটা লাইন। এই দুইটা লাইনের মধ্যে যে ক্যাপাসিটেন্সটা তৈরি হয়েছে ওটা কত ধরছে এখানে? সিএবি না? সিএবি। সিএবি। এখন যদি আমরা বলি যে নিউট্রালের সাপেক্ষে ক্যাপাসিটেন্স কত, দেখেন কত, সিএন সমান কত হচ্ছে? 2 সিএবি না? স্যার 2 দিয়ে গুণ করছে। মানে 2 দিয়ে গুণ করছে। আমি দেখেন সিএবি যেটা আমরা পেয়েছিলাম সেটা তো এটাই, আগেরটা লাইন টু লাইন ক্যাপাসিটেন্স, তাই না? জি আগেরটার সাথে যদি 2 গুণ করে দেই তাহলে হচ্ছে কি আমরা নিউট্রালের সাপেক্ষে ক্যাপাসিটেন্সের মানটা পাবো। ক্লিয়ার? জি স্যার। এখন 2 দিয়ে গুণ করলে, 2 দিয়ে কেন গুণ হবে ওইটা প্রশ্ন, যে আমার 2 দিয়ে কেন গুণ হবে সেই প্রমাণটা একটু দেখাবো। দেখেন সেই প্রমাণটা খুবই ছোট। ধরেন এটা একটা কন্ডাক্টর, এটা একটা কন্ডাক্টর, এবং এটা ধরেন একটা লাইন, এটা একটা লাইন। ধরেন এটা হচ্ছে এটা হচ্ছে ধরেন এ লাইন, এ কন্ডাক্টর, এটা হচ্ছে বি কন্ডাক্টর। ঠিক আছে? ভালো করে দেখেন, আমি আবার দেখাচ্ছি। ধরেন এটা কন্ডাক্টর, এটা একটা কন্ডাক্টর। এই দুটো কন্ডাক্টরের মধ্যে যে ক্যাপাসিটেন্সটা তৈরি হচ্ছে সেটা ধরেন এটা হচ্ছে এ কন্ডাক্টর, এটা হচ্ছে বি কন্ডাক্টর। তাহলে এ কন্ডাক্টর এবং বি কন্ডাক্টর মানে দুইটা লাইনের মধ্যে যে ক্যাপাসিটেন্সটা তৈরি হচ্ছে সেটাকে আমরা ধরতেছি সিএবি। ঠিক আছে? জি এখন আমরা নিউট্রালের সাপেক্ষে ক্যাপাসিটেন্সটা দেখব। তাহলে ধরেন এটা একটা কন্ডাক্টর এবং এটা একটা কন্ডাক্টর, মানে সেম লাইন এ এবং বি, এবং নিউট্রালটা অলওয়েজ এদের মাঝামাঝি একটা বিন্দুতে হয়। বুঝা গেছে? জি নিউট্রালটা তাহলে এটা। তাহলে ধরেন এখানে একটা ক্যাপাসিটেন্স ছিল এই লাইনের সাথে নিউট্রাল, এবং এই লাইনের সাথে আবার আরেকটা নিউট্রালের ক্যাপাসিটেন্স তৈরি হলো। এটা হচ্ছে আমাদের নিউট্রাল পয়েন্ট। আমি এটাকে ভালো করে বোঝানোর জন্য এটাকে কালো পয়েন্ট দিয়ে চিহ্নিত করে দিচ্ছি। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এটার ক্যাপাসিটেন্স ধরলাম আমরা সিএএন। ঠিক আছে? আর এটাকে আমরা ক্যাপাসিটেন্স ধরলাম সিবিএন। আপনি যেভাবে ধরেন, আবার সিএন কে সিএন ও ধরা যায়। ঠিক আছে? সমস্যা নাই। জাস্ট এন মানে বুঝাইলো যে এটা আমার নিউট্রালের সাপেক্ষে ক্যাপাসিটেন্স। বুঝা গেছে? নো প্রবলেম, একটা দিয়ে ধরলেই হয়। এখন দেখেন, এখন একটু ভালো করে চিন্তা করতে হবে। এখন একটু দেখেন যে আমরা যদি দেখেন এই যে এই লাইন থেকে লাইনের এই ক্যাপাসিটেন্সটা এটা একটা না? এখন এটাকেই তো আমরা ভাগ করে দুইটা লেখাইছি না? দেখেন এই জি দুইটা, স্যার। এই দুইটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কিন্তু এটা। একটা জিনিস চিন্তা করেন, ধরেন এখানে আপনার এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে আমাদের বি প্রান্ত, তাই তো? ধরেন এই এ প্রান্ত থেকে বি প্রান্তের মধ্যে যে রেজিস্ট্যান্স সেটা ধরেন আর। তাইলে এইখানে এ প্রান্ত, এখানেও বি প্রান্ত, এখানে দুইটা কম্পোনেন্ট আছে। ধরেন এখানে দুইটা রেজিস্ট্যান্স আছে। ধরেন এটা আর1, এটা আর2, তাই না? তার মানে কি এইটার, এই দুইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা এটা না? জি স্যার। তার মানে কি এই দুইটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সই তো এটা। সিএবি। হ্যাঁ, এখন দেখেন সিরিজ আকারে রেজিস্ট্যান্স থাকলে কি হয়, মানে আমরা তো জানি, তার মানে আর কত হয়? আর ইকুয়ালস টু কত? আর1 প্লাস আর2 না? হ্যাঁ স্যার। মানে হচ্ছে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এটা সমান সমান হচ্ছে কত? এটা এবং এটার যোগফল, তাই তো? জি এখানে যদি আমরা ক্যাপাসিটেন্সটা দেখি, দেখেন তাহলে এখানে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত? সিএবি না? সিএবি। তাহলে এখানে হবে 1/CAB ইকুয়ালস টু এইটার কম্পোনেন্ট এটা কত? 1/LN CAN CN প্লাস প্লাস 1/CN। CBN, কারণ এটা বি এর সাথে এন এর, তাই তো? স্যার বিটা দেখা যাচ্ছে না স্যার, এখানে এর মতো লাগিচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এই যে আমি মুখে বলে দিচ্ছি তো, একটু খেয়াল করেন। হ্যাঁ, এটা হচ্ছে বি, হ্যাঁ, এন, AN, এটা হচ্ছে সি। ঠিক আছে? এখন দেখেন, ধরেন
এখন তো অবশ্যই এখানে তো ধরেন যে CAN এবং CBN দুইটার ক্যাপাসিটেন্সের যে মানটা সেটা দুইটা আমার পরস্পর সমান। তার মানে হচ্ছে কি যে আগের মতোই CAN ইকুয়ালস টু CBN। এখন এটাকে আমি আলাদা আলাদা করে না লিখলাম, যেহেতু দেখলাম যে সমান, এটাকে আমি একটা কমন সিম্বলের মাধ্যমে দেখালাম, সেটা হচ্ছে CN। ঠিক আছে, বুঝতে পারছেন? নিউট্রাল। জি স্যার, কমন নিয়ে নিছেন আর কি। মানে দুইটা তো সমান, তাই না? মানে আমি বলতেছি যে CAN এর এবং CBN দুইটা পরস্পর সমান, তাই দুইটাকে আমি আলাদাভাবে না দেখে দুইটাকে আমি বলতেছি CN। ঠিক আছে, জি স্যার। তাইলে জাস্ট CN এর জায়গায় আমি কি লিখতে পারি তাইলে CN, তাই তো? তাহলে 1/CN প্লাস 1/CBN, CBN সমান সমান আমি CN লিখতে পারি, তাহলে CN। এখন জাস্ট যোগ করেন, আর কিচ্ছু না। স্যার এ আর বিটা কোথায় গেল তাইলে স্যার? কোনটা? এই যে 1/CAB। এটা এ বিটা এখানে রয়ে গেছে। এই যে ইয়া মিতুল দেখো। দেখেন কনফিউশন হলে আমাকে বলেন। স্যার উপরে যেমন বললেন CAN ইকুয়াল টু হচ্ছে CBN হ্যাঁ ইকুয়াল টু আমরা ধরতে পারি CN। হ্যাঁ তাহলে স্যার এখানে উপরে যে এটা আর বিটা যেটা ওই হ্যাঁ। দুইটা কোথায় গেছে স্যার? ওইটি জানতে চাইছিলাম স্যার। মানে সিম্বল স্যার উপরে আপনি লিখছেন না, হ্যাঁ উপরে, এখানে এ আর বিটা কোথায় গেছে? হ্যাঁ দুইটা স্যার। এটা তেমন, এটা তো আহামরি কিছু না। আপনি ধরেন যে এখানে একটু চিন্তা করেন, সিম্বল নিয়ে ঝামেলা করে। এই যে দেখেন আমরা CN বলছি এটা, তাই না? তাহলে যে কোনো একটা লাইন থেকে আমার নিউট্রালের সাপেক্ষে যে ক্যাপাসিটেন্সটা সেটা হচ্ছে CN, তাই না? জি স্যার। আর এটা যে কোনো একটা লাইনের সাথে এটা নিউট্রালের যে ক্যাপাসিটেন্স সেটাকে আমরা ধরছি কত? CBN। তার মানে CBN। দুইটাই কিন্তু নিউট্রালের সাপেক্ষে, তাই না? জি স্যার। এখন বলছি যে দুইটা ক্যাপাসিটেন্সই আমার সমান। তার জি মানে স্যার। কি এই লাইন থেকে নিউট্রালের ক্যাপাসিটেন্স, এই লাইন থেকে নিউট্রালের ক্যাপাসিটি দুটোই সমান। তাহলে কি আমাকে আলাদা করে আর আইডেন্টিফাই করে দেওয়ার দরকার নাই তো কোন লাইনের সাথে, তাই না? দুটোই তো সমান। স্যার বুঝতে পারছি এখন স্যার। বুঝতে পারছেন? বুঝা গেছে? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দেখেন এখন জাস্ট জি যোগ স্যার। করব। তাহলে যোগ করলে কত হয়? এখানে লসাগু করি CN, তাহলে 1 + 1, তাহলে 1 + 1 যোগ করলে কত হয়? 2, তাই না? তাহলে 2। তাহলে আমার কত আসতেছে দেখেন, CN ইকুয়ালস টু কত? 2/2CAB, তাই না? 2CAB। এই কারণেই যদি আমরা নিউট্রালের সাপেক্ষে কোন একটার ক্যাপাসিটেন্সটা যদি আমরা বের করতে চাই, এই কারণে হচ্ছে লাইন টু লাইন যে ক্যাপাসিটেন্সটা আছে সেটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমরা নিউট্রালের সাপেক্ষে ক্যাপাসিটেন্সের মানটা বের করতে পারি। বুঝা গেছে? তাহলে জি আমরা স্যার। আগে যে মানটা বের করছিলাম C12 বা CAB যেটাই বলেন না কেন, দুইটা লাইনের মধ্যে সেটা কত ছিল? পাই এপসাইলন নট, তাই না? পাই এপসাইলন নট কত ছিল? লন D/R। সেটা কি ছিল? ফ্যারাডে পার মিটার। মিটার। তাহলে এটাকে যদি আমি CN বলি তাহলে কত করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে CAB কে, তাই না? তাহলে 2 দিয়ে গুণ জি করতে স্যার। হবে জাস্ট। তাহলে একটু এখানে কত আসবে? 2πε0 2πε0 বাই লন লন D/R। ডি বাই আর। এটা হচ্ছে ফ্যারাডে পার মিটার। বুঝা গেছে? বুঝতে জি পারছেন? স্যার। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমাদের সূত্র। আমরা সব সময় মোটামুটি বেশিরভাগই দেখবেন আমরা সব সময় যে ক্যাপাসিটেন্সটা বের করব সেটা হচ্ছে নিউট্রালের সাপেক্ষে। ঠিক আছে? জি স্যার। ম্যাথমেটিক্সে আমাদের এই নিউট্রালের সাপেক্ষে ক্যাপাসিটেন্সটা বের করা লাগে। আচ্ছা, এখন দেখেন, এখন আমরা এই পর্যন্ত পড়ে ফেলছি। আমরা এগুলার আর প্রমাণ দেখবো না, এগুলো দেখার দরকারও নাই, এগুলো নেসেসারি না। জাস্ট আমি বলতেছি যে ইকুয়েশনটা কিভাবে আমরা কিভাবে ইকুয়েশনটাকে ব্যবহার করব যাতে করে আমরা নেক্সট ক্লাসে যখন ম্যাথ করব তখন যাতে আমরা বুঝতে পারি। তাহলে দেখেন, যদি আমরা বলি যে ট্রান্সপোজ থ্রি ফেজ লাইন, মানে ধরেন যে ইকুইল্যাটারাল স্পেসিং এর ক্ষেত্রে, ঠিক আছে? ইকুইল্যাটারাল স্পেসিং এর ক্ষেত্রে এখানে আমরা দেখেন ইন্ডাকটেন্সের ক্ষেত্রে কি বলছিলাম? GMD/GMR না? GMD/GMR তো GMR বলছিলাম, তাই না? জি স্যার। যখন ওই যে থ্রি ফেজ লাইন যখন আসবে, এটা তো আমরা সিঙ্গেল ফেজের জন্য বের করছি, তাই না? তো থ্রি ফেজ যখন আসবে এই ডি এর জায়গায় আমাদের বসবে GMD। বুঝা গেছে?
ওই সেম ভাবে বের করা লাগে, বুঝা গেছে? পার্থক্য কিছু নাই। স্যার জিএমটির ফুল মিনিং কি স্যার? জিওমেট্রিক মিন ডিস্টেন্স। আমি লিখে দিচ্ছি, দেখেন। ঠিক আছে, এটা হচ্ছে জিএমডি, আর জিএমআর হচ্ছে যে জিওমেট্রিক মিন রেডিয়াস। জিওমেট্রিক মিন রেডিয়াস। ওটা দেখবেন আপনাদের যে পিডিএফটা দিছি, ওই পিডিএফ এ দেখবেন যে এটা মান বলে দেওয়া আছে, মানে এই জিএমডি এবং জিএমআর মানে কি, ফুল মিনিং কি, ওটা বলে দেওয়া আছে। তাহলে দেখেন, যদি 3 ফেজ লাইন হয়, এটা তো সিঙ্গেল ফেজের জন্য, 3 ফেজ লাইন হলে তো আমরা জিএমডি জিএমআর নিয়ে আসি, নরমালি যেরকম আছে ওরকমই লন, উপরে থাকে জিএমডি সব সময়, তাই না? আর নিচে থাকে কি, জিএমআর, এবং এটার ইউনিট হবে ফ্যারাডে পার মিটার। বুঝা গেছে? বুঝতে পারছেন? একটু রেসপন্স করতে হবে, নাহলে আমি বুঝবো না যে আপনারা বুঝছেন কিনা। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে দেখেন আমাদের জাস্ট তাহলে হচ্ছে যে মোটামুটি আর বান্ডেল কন্ডাক্টরের যখন ম্যাথ দেখাবো নেক্সট ক্লাসে তখন দেখলেই হবে। তাহলে এগুলো আমাদের আর প্রমাণের দরকার নাই, জাস্ট আমি সূত্র কিভাবে ইউজ করা লাগে এটা দেখলে হবে, কারণ আমরা প্রমাণ যেহেতু ইন্ডাকটেন্সের জন্য পড়ে ফেলছি, এগুলো আহামরি দরকার নাই। সিমেট্রিক্যাল স্পেসিং এ জাস্ট ওই যে দেখাইলাম যে 3 ফেজ যদি হয় জিএমডি জিএমআর আসে, আনসিমেট্রিক্যাল স্পেসিং এর জন্য জিএমডি জিআর আসবে। যখন ম্যাথ করবো তখন আরো ক্লিয়ার হবে, এগুলো আলাদা করে মনে রাখার দরকার নাই। তাহলে এটা তো বান্ডেল কন্ডাক্টর, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো কিভাবে ম্যাথ করা লাগে, এগুলো প্রমাণ দরকার নাই। নেক্সট ক্লাসে একটা ম্যাথ দেখলে বুঝতে পারবে, যে আমরা যে কম্পোজিট কন্ডাক্টরে যে ম্যাথ দেখলাম না একটু আগে, প্রথম শুরু করলাম যেরকম কম্পোজিট, যেভাবে জিএমডি জিএমআর বের করা লাগে, বান্ডেল কন্ডাক্টরের জন্য ঠিক সেম, কোনো ডিফারেন্স নাই, খালি একটু হালকা পাতলা একটু বোঝা লাগবে। ওটার সমস্যা না, যখন ম্যাথ করবো তখন ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট আজকে হচ্ছে লাস্ট, এতটুকু পরে আপনাদের শেষ করে দিব। দেখেন এখানে আমাদের বলছে, দেখেন যে ইফেক্ট অফ আর্থ অন দ্য ক্যাপাসিটেন্স অফ 3 ফেজ লাইন। ধরেন আমার একটা লাইন আর্থ করা আছে, ঠিক আছে, আর্থিং। তাহলে কি হয়, এখন দেখেন, যদি আমি ধরেন যে নিউট্রাল লাইন বা আর্থিং লাইন আছে 3 ফেজ লাইনে, এখন ধরেন 3 ফেজ যে লাইনটা আছে সেটা যদি আমার ব্যালেন্সড হয়, তাহলে আমার আর্থিং এর ফলে যে ক্যাপাসিটেন্সটা তৈরি হয় সেটা, যে ইফেক্টটা, সেটা খুবই নেগলিজিবল, সেটাকে আমরা নাও ধরতে পারি। বুঝা গেছে? যদি ব্যালেন্স সার্কিট হয়, বুঝতে পারছেন? স্যার আবার একটু হ্যাঁ, ধরেন আমার 3 ফেজ লাইন আছে এবং তার বলেন। মধ্যে একটা নিউট্রাল লাইন আছে, ঠিক আছে। এখন এই আর্থিং এর কারণে যে ক্যাপাসিটেন্সটা তৈরি হচ্ছে, ঠিক আছে, ক্যাপাসিটেন্সটা কিছু হইলেও তো তৈরি হচ্ছে, তাই না? এখন দেখেন, যদি আমার 3 ফেজ সিস্টেমটা ব্যালেন্সড হয়, তাইলে এই যে ক্যাপাসিটেন্সটা তৈরি হচ্ছে আর্থিং এর জন্য, সেটা আমার খুবই নেগলিজিবল, ঠিক আছে, খুবই জি স্যার। নেগলিজিবল। যদি আমার ব্যালেন্স সার্কিট হয় তাহলে আমরা ওটাকে নেগলেক্ট করতে পারি, ঠিক আছে, এখানে সেই কথাটাই বলে দেওয়া আছে। আর যদি আনব্যালেন্স সার্কিট হয়, তাহলে দেখেন আনব্যালেন্স সার্কিট হলে কি হবে, আমার এক একটা লাইনে এক এক পরিমাণ, আমার এক একটা লাইনে এক এক পরিমাণ কারেন্ট যাবে, তাই না? সেক্ষেত্রে তো আর ব্যালেন্স কারেন্ট যাবে না, তাই না? এক এক জি লাইনে স্যার। আমার কারেন্টের পরিমাণ এক এক রকম হবে, তার ফলে এক জি এক লাইনে আমার যে ইলেকট্রিক ফিল্ড যেটা তৈরি হবে সেটাও আমার ভিন্ন রকম হবে। যার ফলে হবে কি, আমার ক্যাপাসিটেন্সের মানটা তখন যেটা আসবে আর্থিং এর ফলে, সে মানটা তখন আমার কি করবে, ওভারঅল ক্যাপাসিটেন্সের মানটাকে ইনক্রিজ করে দিবে। বুঝা গেছে? মানে তখন আমার নরমাল তখন যে মানটা আসবে সেটাকে আমি নেগলেক্ট করতে পারবো না, তখন ওটার সাথে আর ওটা যোগ হয়ে যাবে, মানে আমার আলটিমেটলি সিস্টেমের ক্যাপাসিটেন্সটাকে বাড়ায় দিবে। বুঝা গেছে? দেখেন ক্লিয়ার হয়েছেন কিনা। এই যে earth affects the calculation of capacitance of 3 phase lines as it presents alters the electric field. Usually the height of the conductor placed on a transmission line is much larger than the spacing between the conductors. মানে আমার লাইনের মধ্যবর্তী যে দূরত্বটা থাকে সেই দূরত্ব হচ্ছে আমাদের টাওয়ার, আমার গ্রাউন্ড থেকে টাওয়ারের যে হাইটটা সেটা অনেক বেশি না? জি স্যার। আপনারা মনে হয় বুঝতে পারতেছেন না। ধরেন এটা আমার একটা টাওয়ার, এখানে আমার লাইন আছে,
এখন দেখেন লাইনের থেকে মধ্যবর্তী যে দূরত্ব তার থেকে আমার টাওয়ারের যে হাইটটা সেটা অনেক বেশি না? জি স্যার। এটা একটা কথা বলছে। এবং যদি 3 ফেজ লাইন হয়, 3 ফেজ লাইনটা যদি ব্যালেন্স সিস্টেম হয়, এরপরে সেটাই বলছে দেখেন আলটিমেটলি এটাই বুঝেছে যে যদি আমার আর্থ অফ মানে কি বলছে যে আর্থ ক্যাপাসিটেন্স ক্যান বি নেগলেক্টেড, এই যে আর্থ ক্যান বি নেগলেক্টেড ফর ক্যাপাসিটেন্স ক্যালকুলেশন স্পেশালি when ব্যালেন্স স্টেডি স্টেট অপারেশন অফ পাওয়ার সিস্টেম ইজ কনসিডার্ড, মানে ব্যালেন্স সিস্টেম যদি হয়, বুঝা গেছে? জি তাহলে স্যার। ক্যাপাসিটেন্সের মানটা আমি নেগলেক্ট করতে পারবো। আর যদি আনব্যালেন্সড অপারেশন হয় সেক্ষেত্রে আমার ক্যাপাসিটেন্সের মানটা আমি নেগলেক্ট করতে পারবো না। কেন পারবো না? ধরেন যে আমার একটা ব্যালেন্স সিস্টেম আছে, এখন এটাকে ধরেন ওয়াই ওয়াই সিস্টেম, ঠিক আছে? ওয়াই সিস্টেম, এন্ড এটাকে তো আমরা বলি নিউট্রাল, তাই না? জি স্যার। এখন দেখেন আমার নিউট্রালের মধ্য দিয়ে যে কারেন্টটা যায় এটা ধরেন এ ফেজ, এটা ধরেন বি ফেজ, এটা সি ফেজ। আর নিউট্রালের মধ্যে দিয়ে যে কারেন্টটা যায় সেটা কত? আইএ প্লাস আইবি প্লাস আইসি, তাই না? এখন দেখেন আইসি। এখন দেখেন যদি ব্যালেন্স সিস্টেম হয় তাহলে এই তিনটার যে যোগফল কত হয়? শূন্য হয় না? তার মানে ব্যালেন্স সিস্টেমের ক্ষেত্রে কিন্তু নিউট্রালের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় না, বুঝতে পারছেন? এই কারণে ক্যাপাসিটেন্সের মানটা খুব নেগলিজিবল, বুঝা গেছে? জি স্যার। এখন যদি আনব্যালেন্স অবস্থা সৃষ্টি হয় তাহলে আইএ প্লাস আইবি এবং আইসির মান কিন্তু জিরো হয় না, কিছু হলেও একটা মান থাকে, ধরেন এক্স। তার মানে নিউট্রালের মধ্য দিয়ে আমার এক্স পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে এই কারেন্ট যাওয়ার ফলেও তো আমার একটা কি হবে? ক্যাপাসিটেন্স তৈরি হবে না? তার মানে সে কি করবে? ওভারঅল ক্যাপাসিটেন্সটাকে আমার বাড়াই দিবে না? জি স্যার। তখন এবার বুঝতে বাড়বে। পারছেন? এবার বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে যে এতটুকু পর্যন্ত আমাদের ক্যাপাসিটেন্স মোটামুটি শেষ, ইন্ডাকটেন্সও শেষ। জাস্ট আমরা নেক্সট ক্লাসে জাস্ট একটু ওই সূত্রটা ইউজ করা দেখাবো যে কিভাবে জাস্ট করা লাগে। দুইটা ম্যাথ দেখবো, দুইটা ম্যাথ দেখলেই হয়ে যাবে। দুইটা ম্যাথ দেখলেই আমাদের ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্সের মানটা ক্যাপাসিটেন্স চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? স্যার জি স্যার। আজকে ভিডিও আপলোড করে দিয়েন স্যার শেষে। হ্যাঁ, পিডিএফটা আমি আপলোড করে দেবো, সাথে লেকচারটা আপলোড করে দিব। এখন যে ইম্পর্টেন্ট কথা সেটা শুনেন, সেটা হচ্ছে যে আমি নেক্সট ক্লাসে আপনাদের একটা সিটি নিব, ঠিক আছে? সিটি 1 সেটা গুগল ফর্মে, তারপর আপনাদের আমি কিছু টাইম দিব, ধরেন 1 ঘন্টা কোশ্চেন অনুযায়ী যে ঘন্টা টাইম দেওয়া দরকার, ধরেন 1 ঘন্টা এরকম একটা টাইম বললাম। তো ওই টাইমের মধ্যে আপনাদের হচ্ছে কি করতে হবে? ওই গুগল ফর্মে এক্সাম দিয়ে ওটা সাবমিট করে দিতে হবে, ঠিক আছে? ওটা টাইম লিমিটারের মাধ্যমে করে দেওয়া থাকবে। আপনাদের মাথার মধ্যে মেন্টালি ওইরকম সেট করে নিতে হবে যে আমাকে 1 ঘন্টার মধ্যেই সবকিছুর অ্যান্সার শেষ করে দিতে হবে, বুঝা গেছে কথা? স্যার এখানে কি আমরা কি গুগল ফর্মে স্যার টাইপিং করতে হবে নাকি স্যার আমরা খাতায় লিখে ওটাকে টাইপিং পিডিএফ না, তে জমা দিতে না হবে? না 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 পিডিএফ না। এক্ষেত্রে যেটা হবে কি আমি অপশন দিব, ঠিক আছে? স্যার মাল্টিপল এমসিকিউ চয়েস কোশ্চেন, টাইপের। এমসিকিউ টাইপের। জাস্ট আপনারা জি অপশনটা স্যার। চুজ করবেন, ঠিক আছে? জি স্যার। এরকম এরকম থাকবে। আর আমি সিলেবাসটা বলে দিচ্ছি, দেখেন সিলেবাসটা হচ্ছে যে কন্ডাক্টর এবং যে প্রথম ক্লাস আমরা পড়াইছিলাম কন্ডাক্টর, তারপরে রেজিস্ট্যান্স পড়াইছিলাম না ওইটা, আর হচ্ছে স্যার জি স্যার। আর স্যার হচ্ছে আপনি গুগল ক্লাসে একটা স্যার পোস্ট করে দিয়েন স্যার। হ্যাঁ আমি পোস্ট দিব, তারপর আমার দায়িত্ব হচ্ছে ক্লাসে বলে দেওয়া, এই কারণে আমি ক্লাসে বলে দিচ্ছি কন্ডাক্টর, রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স, ঠিক আছে? ক্যাপাসিট্যান্স নাই। ওকে, সিলেবাস কিন্তু বাড়ে জি নাই, স্যার। আগে যেটা ছিল স্যার ওইটাই। ম্যাথ কি থাকবে আমাদের? হ্যাঁ হ্যাঁ, একটু ছোটখাটো ম্যাথ, হালকা পাতলা, ছোটখাটো, বেশি বড় না। জি স্যার। বেসিক জিনিসপাতিগুলো বেশি থাকবে, জি ঠিক স্যার আছে? সময়টা একটু বাড়াই দিন স্যার। আপনি আগে জি স্যার দেখেন ম্যাথটা এই কোশ্চেন গুলার, সময়টা একটু বাড়াই দিন স্যার। ম্যাথ অত বড় থাকবে না। আমি তো ম্যাথ অত বড়গুলা করাইনি এখনো, ওটা তো নেক্সট ক্লাসে করাবো, বুঝছেন না? স্যার 1 ঘন্টার কথা বলছেন স্যার, জি স্যার। আধা ঘন্টা দিয়েন স্যার। আচ্ছা কোশ্চেনটাকে তৈরি করি, আমি তো কোশ্চেন তৈরি করিনি, তাই না? কোশ্চেনটা তৈরি করলে বুঝতে পারবো যে কতটুকু টাইম দেওয়া লাগবে, সেটা তো কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। তাহলে দেখেন নেক্সট ক্লাসে এটা, আর হচ্ছে যে আমি আপনাদের কালকে বা আজকে আমি একটা 5 মার্কের অ্যাসাইনমেন্টের জন্য একটা কোশ্চেন আপলোড করব, ঠিক আছে? 2টা কোশ্চেন থাকবে, আপনারা জি টাইম স্যার। পাবেন হচ্ছে নেক্সট ক্লাসের আগ পর্যন্ত, তার মানে বৃহস্পতিবার পর্যন্ত, ঠিক আছে? জি স্যার। বৃহস্পতিবার পর্যন্ত এই জি 2টা স্যার। কোশ্চেনের অ্যান্সার আপনি ওই অ্যাসাইনমেন্ট হিসাবে সাবমিট করে দিবেন, ঠিক আছে? আমি যেবারই আজকে দিই অথবা কালকে দিই, কোশ্চেন সাবমিট করে দিলে আজকে অথবা কালকের মধ্যে দিব, আজকে টাইম নাও পেতে পারি। তো
কালকে যদি কোশ্চেন সাবমিট করে দেই বৃহস্পতিবারের মধ্যে এটা আপনি আমাকে জমা দিবেন হাতে লিখে পিডিএফ করে, ঠিক আছে? জি জি স্যার স্যার আর হচ্ছে যে অবশ্যই পিডিএফ এর নেমটা লিখবেন, আপনার আগে আইডিটা লিখবেন, দেন নামটা লিখবেন, ঠিক আছে? জি স্যার আর প্রথম পেজে যেটা লিখবেন, প্রথম পেজে অবশ্যই নাম এবং আপনি হাতে লিখবেন। আমার অত ইয়া করা দরকার নাই যে আপনি ওয়ার্ডে নিয়ে সুন্দর করে একটা ফ্রন্ট পেজ বানাইলেন, এরকম দরকার নাই। প্রথম পেজে আমরা যেভাবে খাতায় নাম, রোল, তারপর হচ্ছে কোর্স কোড এগুলো লিখি না, ওইভাবে সুন্দর করে লিখবেন, ঠিক আছে? নাম স্যার। এবং আইডি এবং পিফের রিনেমটাও যেভাবে বললাম ওইভাবে করে নেবেন, ঠিক আছে? জি আর স্যার নেক্সট ক্লাস হচ্ছে আমাদের তাহলে সিটি আছে, আমি গুগল ক্লাসরুমে তাও পোস্ট করে দিব, আপনি তাও ক্লাসে বলে দিলাম। এটা না জানার কেউ কথা না, এই যে দেখেন রেকর্ডিং চলতেছে, কেউ যদি আমার ক্লাস লেকচারটাও দেখে তাইলেও সে শুনতে পারবে, জি বুঝা স্যার গেছে? স্যার সিলেবাসটা বলে দিন তাহলে হবে, স্যার। সিলেবাসটা হচ্ছে কন্ডাক্টর, রেজিস্ট্যান্স এবং হচ্ছে ইন্ডাকটেন্স, ক্যাপাসিট্যান্স নাই। ওকে, জি স্যার ঠিক মানে আছে। লাস্ট যে স্লাইডটা পড়েছেন এটা বাদে স্যার বাকিগুলো কি? ইন্ডাকটেন্সটা যে পর্যন্ত আছে, ঠিক আছে? জি স্যার মানে আজকে তো আমি ক্যাপাসিট্যান্স পড়াইছি না, একটু হালকা স্যার। জি ইন্ডাকটেন্স স্যার পড়াইছিলাম, বাট ওই ক্যাপাসিট্যান্সটা নাই। জি স্যার সূত্রগুলা ইন্ডাকটেন্স থেকে খালি দেখবেন যে সূত্রগুলো একটু হালকা পাতলা দেখবেন, যে কি হলে কি হয়, কোনটার মান বাড়ে কোনটার মান কমে, এরকম কিছু বেসিক জিনিস, ঠিক আছে? জি স্যার ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার তাহলে সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে লিভ নিয়ে নেন, যেহেতু একবার দিলে আর দেওয়ার দরকার নাই।